আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার নাম শিহাব। আমি তার মতো করে ঘটনাটা বলার চেষ্টা করছি। আমার নাম শিহাব এবং আমি থাকি বগুড়ার কোনো একটা গ্রামে, যেটা আমি বলতে চাই না, কারণ বললে হয়তো অনেকেই আমার গ্রামকে চিনে ফেলবে, আর আমি চাই না আমাকে আর আমার গ্রামকে কেউ চিনুক। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় যেতে চাই। বলতে চাই, এসব ঘটনা শুধু শুনেই যাবেন। আমার বয়স তখন 9-10 হবে। আমি তখন হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করতাম। আর আমি তখন ওই মুহূর্তে মাদ্রাসায় ছিলাম, জামাতে ছিলাম, কারণ আমার প্রবলেমটা হয় আমার বাড়ির পেছন থেকে। আমার বাড়ির পেছনে অনেকগুলো কবর আছে, আর কবরটা মোটামুটি জঙ্গলে ঘেরা। ওই পাশ দিয়ে মানুষের চলাচল খুব কম হয়। তখন আমার ওই মুহূর্তে ফাইনাল এক্সাম চলছিল, শুরু হবে, মানে আমি হেফজতে উঠব। তো ওই সময় আমার পড়ার অনেক চাপ ছিল, যার কারণে আমি রাতের বেলা মোস্ট অফ দ্য টাইম মাদ্রাসায় থাকতাম এবং আমাকে থাকতে হতো, আর বিকালবেলা মাদ্রাসায় খেলা হতো। স্ট্রেস কাটাতে সেসব ভলিবলে খেলার আমি অংশগ্রহণ করতাম। আমার খেলা শেষ করে আমি বাড়িতে যেতাম, রাতের খাবার নিয়ে আবার মাদ্রাসায় ফেরত যেতাম। সেই দিন আমাদের খেলা শেষ করে আসতে লেট হয়ে যায়। তো আমরা সবসময় 3 জন বন্ধু একসাথেই মাদ্রাসায় যেতাম। বাট সেই দিন কোনো একটা কারণে তারা আমাকে ছেড়েই চলে যায়। তো আমি রাতের খাবার নিয়ে একাই যাচ্ছিলাম মাগরিবের নামাজ বাদ দিয়ে। আসলে মাগরিবের নামাজ সেদিন আমার পড়া হয়নি, আর ওই মুহূর্তে অন্ধকার ছিল চারপাশ। আমি আমার বাড়ির পেছন দিয়ে একাই যাচ্ছিলাম। হঠাৎ করে মনে হয় আমার পেছনে কেউ আছে, এবং এই উপস্থিতি আমি পরিষ্কার টের পাচ্ছি। পেছনে ফিরে দেখি কেউ নাই। তো আমি সত্যি তখন অনেক ভয় পাচ্ছিলাম, কারণ এত ফাস্ট মুভ করে কেউ এদিক সেদিক যেতে পারবে না। আমি এদিক সেদিক তাকাচ্ছি, কোনো মানুষ নাই। বাট বিশ্বাস করুন, আমি কাউকে দেখিনি। আমার হাতে লাইট ছিল, আমার লাইটটা আমি জ্বালাই, পেছনে ভালো করে লাইট দিয়ে দেখার চেষ্টা করি যে কেউ আছে কিনা। বাট কাউকে আমি দেখতে পাচ্ছিলাম না। আমি যে দৌড় দিব এরকম সাহসও আমি পাচ্ছিলাম না। আমি টের পাচ্ছি আমার সাথে কেউ আছে। পরে আমার শরীর কাঁপছিল। আমি দোয়া দুরুদ যতটুক মনে পড়ে আমি পড়ছি। ঠিক তখনই চিকন কণ্ঠের একটা হাসি আমি পরিষ্কার শুনতে পাই। আমার পেছনে লাইট মেরে দেখি একটা ছায়া আমার দিকে ইশারা করছে। ইশারা করার সাথে সাথে মনে হচ্ছে ছায়াটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি জানি না কে ছিল, ছেলে না মেয়ে, আমি সত্যি বুঝিনি, বাট এটা কেউ একজন ছিল। যাই হোক, আমি কোনো মতে সেই জায়গা দিয়ে জোরে দৌড়াচ্ছিলাম। আমি দৌড় দিই একটা মাদ্রাসার দিকে। মাদ্রাসায় ঢোকার আগে পথিমধ্যে একজন বয়স্ক লোক আমাকে আটকায়, দাদা বয়সী মানুষ। আমাকে বলে, কিরে, আমাকে ধরে বলে, এই কি হয়েছে তোর, চিৎকার করছিস কেন এভাবে, ভয় পাইছিস নাকি? আসলে আমি এতটাই ভয় পেয়েছি যে ওই দাদাকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই ফেলেছিলাম, কথা পর্যন্ত বলতে পারছিলাম না। এইভাবেই প্রায় 5 মিনিট ওই দাদাকে আমি জড়িয়ে ধরেছিলাম। পরে ওই দাদা আমাকে ওনার বাসায় নিয়ে যায়, আমার মাথায় পানি দেয় এবং আমাকে জিজ্ঞেস করে যে তোর কি হয়েছিল। আর একটা কথা বলতে ভুলে গেছি, ওই দাদা আমাকে চিনত। আমি দাদাকে বললাম সব কিছু। আমাকে বলে, ভয় পাইস না, হয়তো খারাপ কোনো জিন একা একা আসছে গেলে হয়তো তোকে ভয় দেখালো, ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, এটা কোনো সমস্যা না, তুই ভয় পাস না। তো ওই দাদা আমাকে মাদ্রাসায় নিয়ে যায়। তা আমাদের বড় যে হুজুর ছিলেন তাকে সব খুলে বলি আমি। হুজুর আমাকে দোয়া করে ফু দিয়ে দেয়, আর পানি পড়াও দেয়, কারণ আমি ছোট মানুষ, আমি ভয় পেয়ে গেছি। এর মধ্যে আমার বাবাকে জানানো হয়। তো আব্বু যখন চলে আসছিল, তো সেদিন আব্বু আমাকে নিয়ে বাড়িতে চলে আসে, কারণ আমি বেশ ভয় পেয়েছিলাম। আমি খাওয়া দাওয়া শেষ করে দাদির কাছে ঘুমাতে যাই। তো আমি সেদিন রাতে স্বপ্নে দেখি অনেক বড় ছায়ার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমাকে সেই ছায়া বলে যে তুই মাদ্রাসায় যাবি, গেলে আমি তোকে মেরে ফেলবো। আসলে সত্যি কথা বলতে সেদিন আমি বলেছিলাম যে এটা আমাকে বলে তো লাভ নাই, আমার কথা তো আমার আব্বু আম্মু শুনবে না, আমি যেটা স্বপ্নে দেখেছি আপনি বলেন। তারপর কি হয়েছিল জানি না, বাট আমি চিৎকার করে উঠে যাই। দাদি আমার পাশেই ছিল। পরে আমাকে দোয়া পরে ফু দিয়ে দেয়, আমি ঘুমিয়ে যাই।
পরের দিন সকালবেলা দাদি আমাকে বলে যে তোর কি হয়েছিল রাতের বেলা, চিৎকার করে উঠলি কেন? আমি যা যা স্বপ্নে দেখেছি আমি সব কিছু আমার দাদিকে বলি। দাদি আমার বাবাকে বলে যে ওকে আর একা ছাড়া যাবে না, এবং আমার সামনেই আমার বাবাকে বলে যে যেন এরপরে আমাকে যেন কোনো একটা কবিরাজ দেখায়। তো আমার বাবা এরকম কবিরাজের কাছে যায়, বললো যে ওকে একজন হুজুর পানি পড়া তেল পড়া দিয়েছে, এসব ব্যবহার করুক, তারপর দেখি কি হয়। তো সেদিন রাতে আমি একদমই ঠিক ছিলাম। এর পরের দিন আমি মাদ্রাসায় যাই, কারণ আমার তো পরীক্ষার সামনে। রাতের বেলা আব্বু আমাকে রাতের খাবার দিয়ে যায়, আর আমি তখন ঠিক ছিলাম, 12টা পর্যন্ত ঠিক ছিলাম। তখন আমাদের পড়তে হতো, পড়া শেষ করে আমি ঘুমাতে যাব, ওই সময় বড় হুজুর আমার কাছে আসে, এসে আমাকে দোয়া পরে ফু দিয়ে যায়, আর বলে ঘুমানোর সময় যেন আমি আয়াতুল কুরসি পরে ঘুমাই। আর কিছুদিন আমার কোনো প্রবলেম আমি দেখিনি তেমন একটা, আর ধরে নিয়েছিলাম যে আমার হয়তো আর সমস্যা হবে না, বাট ছোট ছিলাম বাস্তবে, তখন মাত্র বোঝা শুরু করছি। একদিন সন্ধ্যার সময় মাগরিবের নামাজ শেষ করে হুজুরের বাড়িতে আমাকে যেতে হতো। হুজুরের বাড়িতে যেতে মাদ্রাসা থেকে 5 মিনিট সময় লাগতো আর কি। তো আমাকে ডেকেছিল, আমি তখন 7 থেকে 8 দিন এক্সামের পরীক্ষার আগে। ঘটনাটা, আমি যাচ্ছিলাম, সাথে আমার ছিল ছোট ভাই, এবং আমার যেতে হতো একটা পুকুরের পাশ দিয়ে, সেখানে বাঁশঝাড় ছিল, সেই 2 বাঁশঝাড়ের মাঝখান দিয়ে যেতে হতো। আমার হাতে ছিল ছোট্ট একটা লাইট। তো আমরা 2 জন হাঁটছিলাম, হঠাৎ করেই পেছন থেকে আমার নাম ধরে কে যেন ডাক দেয়। আমি পরিষ্কার শুনলাম আমার নাম ধরে কে যেন ডেকেছে। আমি পেছন ফিরে তাকাই, দেখি কেউ নাই। তা আমি ভাবলাম আমি কি তাহলে ভুল শুনলাম নাকি। তখন আমার যে ছোট ভাই ছিল আমার সাথে, ওর দিকে তাকালাম। তাকানোর পর বুঝলাম না, আমি কোনোভাবেই ভুল শুনিনি। ও আমার হাতটা শক্ত করে জোরে ধরে রেখেছিল, কারণ ও নিজেও যে কেউ আমাকে ডেকেছে সেই শব্দটা শুনেছে। আমি বুঝতে পারছিলাম সে ভয় পাচ্ছে। আমি বললাম আয়াতুল কুরসি পড় আর সামনে চল, ভয় পাস না। আসলে সত্যি কথা, আমি অনেক ভয় পাচ্ছিলাম, বাট কী করবো, আমি যদি ভয় পাই তাহলে আমার ছোট ভাই আমার থেকে আরও বেশি ভয় পাবে। আর এই ছিল মাদ্রাসার ছোট ভাই, আমার নিজের ভাই না। তো যাই হোক, আমি ওভাবে হুজুরের বাসায় চলে আসি। আসার পর আমি হুজুরকে বললাম যে আসবার পথে এরকম কিছু একটা আমাদের সাথে ঘটেছে। হুজুর আমাদের দোয়া পরে আবারও ফু দিয়ে দেয় এবং বলে, আচ্ছা আমি আজ রাতে দেখব এই ঘটনাগুলো কেন ঘটছে। তো হুজুর সেদিন ডেকেছিল কারণ আমি মাদ্রাসায় অনেক ভালো ছাত্র ছিলাম, আর কাল ছিল আমার টেস্ট পরীক্ষা। তো হুজুরের শরীরটা ভালো ছিল না, তাই আমাকে পড়া দেখে দেয় উনি। হুজুর সেদিন আমাকে মাদ্রাসা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়, এবং সেদিনও আমার কোনো প্রবলেম হয়নি। পড়া শেষ করে ঘুমানোর সময় মাথায় একটা কথাই বারবার আসছিল যে কাল কি বলবে হুজুর, এবং আমার পেছনে কে করছে সব। ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। ফজরের নামাজের সময় হুজুর আমাকে বলে, নামাজ শেষ করে তুমি আমার সাথে আমার বাসায় যাবে। আমি তার সাথে নামাজ শেষ করে হুজুরের বাড়িতে যাই। হুজুর আমাকে বাসায় নিয়ে ঘরে আমাকে বসতে বলে, এবং আদবের সহিত আমি বসি। সামনে একটা টেবিল ছিল, এবং টেবিলে একটা হাদিসের বই ছিল। যাই হোক, একটা ছোট্ট কথা বলি। এখন বাজে, এই ঘটনা লিখবার সময় রাত 10:37। আমি ঢাকায় আছি, আমি যেখানে আছি সেই ফ্ল্যাটের ছাদে এখন বসে আছি, এবং সামনে আমার একটি কাঁঠাল গাছ আছে। আপনারা জানেন, আমার মনে হচ্ছে গাছ থেকে কেউ আমাকে দেখছে। যাই হোক, আমি এখন চলে যাব আমার রুমে। আমার সাথে এখনও প্রতিনিয়ত এরকম কিছু হতেই থাকে, যা আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, ঘটনায় ফিরে যাই। তখন আমি হুজুরকে জিজ্ঞেস করি, কি হয়েছে হুজুর, আমাকে এভাবে এরকম যে ঘটনা ঘটছে, এটা কারণ কি? আপনার বাসায় নিয়ে আসলেন কেন আমাকে? আমাকে বলে, তুমি চুপ থাকো, কোনো কিছু জিজ্ঞেস করো না, শুধু দেখো আর শোনো। আমি বুঝে যাই যে কোনো একটা ঝামেলা হচ্ছে। প্রায় 1 ঘন্টা আমার সামনে দোয়া দরুদ পড়েই যাচ্ছিল হুজুর, অনেক জোরে জোরে পড়ছিল। আমি কিছু বলতেও পারছি না, কারণ হুজুরের ডিস্টার্ব হতে পারে। এবং প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর আব্বু আর দাদি আসে। আমি হতবাক হয়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম আমার সাথে আসলে হচ্ছে কি, আর আমার কি হয়েছে। হুজুর আব্বুকে বলল, আপনার ছেলের উপর যার নজর পড়েছে সে অনেক শক্তিশালী, এবং তাকে রাতের বেলায় অনেক চেষ্টা করেছি হাজির করার জন্য, কিন্তু পারিনি। এখন আপনার ছেলের উপর হাজির করার চেষ্টা করব। তখন আরও 2টা হুজুর আসে, তারা 3 জন মিলে
ও তাকে হাজির করানোর চেষ্টা করে, কিন্তু পারেনি। লাস্ট পর্যন্ত আব্বুকে বলা হয় যে এটা আমাদের দ্বারা সম্ভব না, আপনি একজন বড় কোনো আলেম বা হুজুরকে আপনার ছেলেকে দেখান যদি পারেন। তো ওখানে পরে আমাকে মাদ্রাসায় রাখা হয়। প্রতিদিন ঘুমানোর আগে আমাকে হুজুর দোয়া দুরুদ পরে ফু দিয়ে দিতেন। তখন আমার মাথায় ছিল যে আসলে আমার উপরে যে চাপ আছে, যেটা আমার উপরে প্রভাব বিস্তার করছে, সেটা কবে যাবে এবং কি, এটা চিন্তা করি আসলে আমার সারাদিন কাটতো। তো আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তেমন কোনো প্রবলেম হয়নি। আর আমার এক্সাম শেষ করা হয় 15 দিন পর। আমি 15 দিনের মধ্যে আমি একা কোথাও যাইনি। তো এক্সামের পর ছুটি ছিল, এমনকি আমার বাসায়ও যাওয়া হয়নি, আমাকে মাদ্রাসায় রাখা হয়। বারণ ছিল যদি মন চায় দিনের বেলায় হুজুরের বাড়িতে, হুজুর আমাকে যে বাড়িতে রেখে আসতো, আবার বিকেলে হুজুর মাদ্রাসায় নিয়ে আসতো। আমাকে কেউ কিছু বলতো না। এই 15 দিনে আমার মনে হয় আমি 3 বার মাত্র বাড়িতে এসেছি, তাও কোনো রাত থাকতে পারিনি। এবং মাদ্রাসার বাইরে যাওয়া আমার একদমই নিষেধ ছিল। এমনকি আমার ক্লাসমেট যাদের নাম সোহাগ এবং একজনের নাম ইসরাফিল, এই দুইজনকে রেসপন্সিবিলিটি দেওয়া হয় যে ওরা যেন সবসময় আমার সাথে থাকে। তো তখন আমি বন্দি জীবন পার করছিলাম এক কথায়। আমার এক্সাম শেষ হয়, আমি 1 মাসের ছুটি পাই। আমি বাসায় চলে আসি। আসার দিন রাতের বেলায় আমি একটা স্বপ্ন দেখি, সেই মানুষটাকে দেখি। স্বপ্নে সে আমাকে বলে, তোর মা বাবাকে মেরে ফেলা হবে, আর তুই ওই হুজুরের কাছে গেছিস না, ওকেও মেরে ফেলা হবে। আমাকে বাধার চেষ্টা করেছে। তা আমি স্বপ্নেই কেঁদে কেঁদে বলতে থাকি, আপনি কাউকে কিছু করেন না, আপনাকে আল্লাহর দোহাই লাগে, আপনি মাফ করে দেন। আর আমি শুধু শুনছিলাম বিকট হাসির শব্দ। আমি আর শুনতেও যাই না সেই শব্দ। যাই হোক, আমার দাদির কাছেই ছিলাম সেদিন রাতে, এবং ছোট থেকেই আমি দাদির কাছেই ঘুমাতাম। তো আম্মুরা অনেক বলে যে তুমি আলাদা করে ঘুমাও, এখানে ঘুমাও বা ওখানে ঘুমাও। আমি দাদিকে ছাড়া ঘুমাতাম না, তার সাথে অনেক কথা বলতাম, ঘটনা শুনতাম। তো ওই দিন রাতেরবেলা আমার দাদি আমাকে জিজ্ঞেস করে যে আজ কেন রাতে হঠাৎ করে চিৎকার করে উঠলি। আমি বলি দাদিকে, আমি যে আগে যেরকম স্বপ্ন দেখেছি তা আমার আবারও স্বপ্নে আসে। 15 দিন আব্বু আম্মু এবং দাদির সাথে থাকি, এই একই স্বপ্নর কথা আমি জানতাম না যে তারাও সেই স্বপ্নগুলো দেখছিল। তারা যা স্বপ্নে দেখতো যে আমি যেন মাদ্রাসায় না পড়ি এবং আমাকে যেন সেখান থেকে নিয়ে আসা হয়। প্রতিদিন তারা অনেকটা হুমকি স্বরূপ স্বপ্ন দেখত, এবং আমার পরিবারের সকলেই এই স্বপ্নটা দেখার পর আমাকে বলেনি, কারণ আমি অনেক ছোট মানুষ ছিলাম তখন। আমি ভয় পেতে পারি, আমি ভয় পাবো বলে আমার পরিবার সবাই এই জিনিসটা চেপে যায়। পরিবারের সবাই এই প্রবলেমটা ফেস করতে যে একদিন নাকি ঘুমের মধ্যে আম্মু বাবার গলা টিপে ধরে। তারপর আমার একটা দুঃসম্পর্কের নানা ছিল, কারণ এই জিনিসটা আর সহ্য করা যাচ্ছিল না, এনাফ হয়ে যাচ্ছিল। তো আমার দুঃসম্পর্কের নানা ছিল, ওনাকে অনেক ভালো কবিরাজ ছিলেন। তো তার সাথে দেখা করতে গেলাম। তো উনি আমাকে বলেন যে আজ রাতে যেন আমি তার কাছেই থাকি। আসলে তখন আমার ভয় পাওয়া ছাড়া কোনো অবস্থা ছিল না, বয়সটাও ভয় পাওয়ার বয়স ছিল। আমি অনেক ভয় পাচ্ছিলাম, জানি না কি যেন কি হয়। আর ওই নানার সাথে সেই রাতে ছিলাম আমি। ওই রাত, বৃষ্টির রাত, যা আমি জীবনেও ভুলতে পারবো না। সেই রাত তখন বাজে মেবি 12টা। ওই সময় ঘরের সব আলো নিভিয়ে দেওয়া হয়, শুধু 3টা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় আমার সামনে। জানলা দরজা সব কিছু বন্ধ। আমি খুব ভয় পাই, এমনকি কেঁদেও উঠি আর বলি আমি আম্মুর কাছে যাব। আমাকে নানা হাত ধরে বলে যে তোর কিছু হবে না, ইনশাআল্লাহ, মনে সাহস জাগা, আমি আছি। মনে আছে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমি হাতের কাছে সেই জিনিসটা ধরেছিলাম আর ভয়ে কাঁপছিলাম। আমার নানা আমার সামনে একটা বড় তসবিহ গুনছিল এবং তার চোখ বন্ধ ছিল। তিনি হঠাৎ আমাকে বলেন, তুমিও চোখ বন্ধ রাখো, কারণ তুমি ভয় পেতে পারো। তার কথা মতো আমি চোখ বন্ধ করে রাখলাম। হঠাৎ করে বিকট একটা শব্দ হলো। অনেক জোরে শব্দ হবার কারণে আমি চোখটা খুলে ফেললাম। দেখলাম নানার তসবিটা ছিঁড়ে গেছে। বিজলির মতো একটা কারেন্ট, ইলেকট্রিসিটি যেমন পাস করে, কেমন একটা বিজলির মতো কারেন্ট পাস করে, ঠিক এরকম করে জ্বলে উঠল। নানা আমাকে বলল, ভয় পাস নে, আজ ওকে আমি বোতলবন্দি করবই। ঠিক তখনই খুব চিকন কণ্ঠে, সেই যে আমি যেটি কণ্ঠ একবার শুনেছিলাম, সেই স্বপ্নের ছায়া আমার চোখের সামনে হাজির। বিশ্বাস করা যায় কি, আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে।
ওই শয়তানটা বলে, আমাকে বন্দি করবি, আমাকে তুই জানিস আমি কে, আমি তোর মতো 100টা কবিরাজ আসলেও আমার কিছু করতে পারবে না, তোর পক্ষে এইটাই ভালো হবে তুই আমাদের মাঝে থেকে সরে যা, নয়তো তোকে পছতাতে হবে। নানা বলে ওঠে, তোর সামনে তো আমি তোকে নিয়ে আসলাম, তুই পারলে আমাকে কিছু করে দেখা। আমার সেই দুঃসম্পর্কের নানার নাম ছিল শিকদার। তো ওইভাবে বলে ওঠে, এই শিকদার, তুই আমার কিছুই করতে পারবি না, ভালোই ভালোই সরে যা, নয়তো তোরে পছতাতে হবে। নানা দোয়া পড়তে থাকে আর শয়তানটা বলে, তুই যতই ঝাড়ফুঁক দে আমার কিচ্ছু হবে না, আর তোরা কি ঝাড়ফুঁক ছাড়া কিছু করতে পারিস না। আমি শুধু হতবাক হয়ে তাকাচ্ছিলাম, দেখছিলাম, এবং শয়তানটা বলে উঠল, আমি তোর ইচ্ছেই এখানে আসিনি, তুই যতই চেষ্টা কর কোনো লাভ হবে না, আমি তোর এখানে এসেছি তোকে সাবধান করবার জন্য। শুধু এতটুকু শোনার পরেই শুনলাম একটা বিকট হাসির শব্দ এবং জিনিসটা হাওয়ায় মিলিয়ে গেল, আর আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়া হলো, ঘুম পাড়িয়ে দেওয়া হলো। নানা সকালবেলা আব্বুকে বলে যে আমার কাছে 3 জন থাকে, মানে তার সাথে 3 জন জিন থাকে, এবং তারা আমার ভালো চায়, এবং আমার সুরক্ষা কবচ হিসাবে তারা চেষ্টা করে আমার বিপদ থেকে আমাকে মুক্ত করবার জন্য, কিন্তু তারা কোনোভাবেই কোনো কিছুর চেষ্টা করেও পারছিল না, এবং বলতেও পারেনি যে যিনি আমার সাথে আছেন তার অস্তিত্ব, এবং তারা অস্তিত্বটা কোথার থেকে এসছে বা সে কোথার থেকে এসছে তারা আসলে বের করতে পারেনি, এবং এটাও বের করতে পারেনি আসলে সে কি আমার ক্ষতি চায় না ভালো চায়। তো আমি তার উপস্থিতি যে অনেকবার টের পেলেও কখনো বুঝতে পারিনি আসলে সে কী চায়। নানা আমাকে দোয়া দিয়ে দেয় এবং ছোট্ট কাগজে দোয়া লিখে তাবিজ বানিয়ে দেন। পরে সেই তাবিজ আমি যতবারই রাখার চেষ্টা করি কোনো না কোনোভাবে সেটা উধাও হয়ে যেত। উধাও হওয়ার ঠিক পরের রাত থেকেই আমি আবারও আগের মতো হয়ে যেতাম। স্বপ্নে সেই একই জিনিস আমাকে দেখা দিত, আমাকে মেরে ফেলতে চায়, আমি যেন মাদ্রাসায় না যাই এবং আমার পরিবারের সবাইকেই মেরে ফেলবে, এই জিনিসগুলো আমাকে বারবার শুনতে হতো। কিন্তু আশ্চর্যের একটা জিনিস হচ্ছে যে ওই জিনিসটা আমার সাথে স্বপ্নে আসতো ঠিকই, কিন্তু ওই জিনিসটা আমার কাছ থেকে সবসময় দূরে থাকতো, আমার কাছে এসে সেটা খুব আহামরি ক্ষতি করতে পারেনি, আমার উপর ভরও করতে পারেনি, শুধু স্বপ্নে দেখাতো এবং বলতো যে তোকে মরতে হবে, তোর ফ্যামিলির সবাইকে মরতে হবে। টু বি অনেস্ট সেটা আমার থেকে 10 হাত দূরে থাকতো, কাছে আসতে পারতো না। তো যেহেতু ওই তিনজন জিন ছিল আমার নানার কাছ থেকে, আবারও যখন আমার কাছে সেই জিনিসটা হারিয়ে যেত, আবারও 7 দিনের জন্য আমি সেটা পড়তাম, 7 দিন পরে আবারও হারিয়ে যেত। নানা বারবারই বানিয়ে দিতেন আমাকে, বারবারই সেই তাবিজ করে দিত আমাকে। তো একদিন এমন হয় যে আমার নানাকে ফোন দিই যে আমার এটা হারিয়ে গেছে। নানা আমাকে বলে যে ঠিক আছে, কাল সকালে এসে আমি যেন তার কাছ থেকে একটা নতুন তাবিজ নিয়ে আসি। পরের দিন সকালবেলা আমি সেখানে যাব আমার বাবার সাথে, যে তাবিজ আনবো কি গিয়ে জানলাম যে আগের দিন রাতেবেলা সেই নানা মারা গেছে, এবং সেই নানা মারা যাওয়ার পর তাবিজ দেওয়ার বদলে তাকে দাফন করে আসতে হলো। আমার জায়গায় যদি কেউ থাকতো তাহলে আমি জানি না সেটা সেই চাপনার মতো অবস্থা থাকতো কি না, কারণ আমি ওই ছোট বয়সে ওই চাপটা নিচ্ছিলাম, কাদার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। আমি যখনই এখন যে আপনাদের লিখছি আমার কাছে ভালো লাগছে না, আমি আসলে কাঁদছি, ছোট বাচ্চার মতো মাঝে মধ্যে কাঁদি, আমি স্ট্রেসে পড়ে যাই এবং একটা ডিপ্রেশন আমার মধ্যে আসা শুরু করে দেয়। এই অল্প বয়সে ডিপ্রেশন আসাটা খুব অস্বাভাবিক। মাদ্রাসাটা আমাকে ছেড়ে দিতে হয়, কারণ মাদ্রাসায় থাকলে আমি ভালো থাকতাম, কিন্তু মাদ্রাসাই যদি আমার মেইন রিজন হয় তাহলে তো আসলে থেকে লাভ নাই। আমার আব্বু আমাকে পরিবারের সবাইকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য মাদ্রাসা ছাড়তে হয়। আমার বাবা মা অনেক জোর করে যে আমাকে মাদ্রাসায় রাখবার জন্য, কিন্তু আমি আর নিজে যাইনি। আমার সাথে প্রতিনিয়ত এরকম অত্যাচার করেই যেত। আমি যখন ছাড়লাম আরও বেড়ে গেল। আমি স্কুলে ভর্তি করে দেওয়ার পর মনে হচ্ছিল সমস্যা আরও বেশি হচ্ছে। আমি শুধু পানি আর জোর করে স্যালাইনের উপরে ছিলাম প্রায় 2 মাস। তখন অনেকটা মৃত্যুর মুখে চলে যাচ্ছি, মরেই যাব হয়তো, শরীরে শক্তি ছিল না। অনেকে ভেবেছিল আমি শেষ, একদমই মরে যাওয়ার মতো অবস্থা, উঠে বসার মতো শক্তি ছিল না আমার।
এবং নিজের সন্তানের এই অবস্থা দেখে কোনো বাবা মা ভালো থাকার কথা না। আব্বু আম্মুকে অনেক করে বলেছিলাম যে দয়া করে আর কাউকে ডেকো না। যেই তো এই যে দেখতে আসলো নানা, আমার তখন মনে হচ্ছিল যে আসলে আমাকে চিকিৎসা করতে যেই কি নানার মৃত্যু হলো কি না আমি জানি না, তবে হায়াত মত আল্লাহর কাছে, হায়াত মত লেখা অন্যভাবে। আমি বলেছি যে আমি আসলে নিজেকে ক্ষমা করতে পারবো না যদি আরেকজনকে নিয়ে আসা হয়, তার কোনো ক্ষতি হয়। আমি তার নাম বলবো না। পরবর্তী সময় আরেকজন হুজুরকে নিয়ে আসা হয়। তো হুজুরটা আমাকে আমার বাসায় এসে দেখে যায়। আমাকে হুজুরটা আমি বারবার বলেছি যে আপনি আমাকে দেখেন না, যে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি চলে যেতে পারেন। সে বলে যে ও আমাকে কি করবে, মেরে ফেলবে, এত সহজ নাকি? তো আমি অনুরোধ করি যে এর আগে এরকম একটা ঝামেলা হয়েছে, আপনি এরকম কিছু করেন না। তো সে আমাকে বলে যে তুমি আমার ছেলের মতো, আমি তোমার এই অবস্থাটা বুঝেছি, আমি আসলে চাই যে তোমার জিনিসটা চিকিৎসা হোক। আমার সাথে কিছু জিন থাকে, আমি হয়তোবা তোমার সাথে তোমার এই ব্যাপারটা দেখার জন্য তোমাকে চেষ্টা করতে পারি, তোমাকে সুস্থ করার চেষ্টা করতে পারি। তো পরে আব্বু আমাকে বলেছিল যে আমি নাকি অনেক চিৎকার করেছিলাম। পরবর্তীতে তিনি যখন আমার ভেতরে সেই শয়তানকে নিয়ে আসছিল, আমি নাকি অনেক চিৎকার করেছি এবং হুজুরের যে তসবি ছিল, হুজুরের সেই তসবি দেওয়াটা, সেই তসবিটা আসলে আমার হাতের মধ্যে কবজিতে বাঁধা ছিল। হুজুর যখন আমার মধ্যে সেই শয়তানটাকে নিয়ে আসে তখন কবজির মধ্যে তাবিজ দিয়ে তসবি দিয়ে বেঁধেছিল। সেই তসবির কারণে পরে আমি যখন আমার হুঁশ ফেরে, সেই তসবিটার উপরে এতটাই প্রেশার পড়ে যে আমার হাতের উপর একটা দাগও পড়ে যায়। আমি নিজের মুখ দিয়েই বলেছি যে তুইও মরবি এবং শিকদারের মতো তোকে মরতে হবে। এটা আমার যদিও মনে নাই, কিন্তু এটা আমার বাবা আমাকে বলেছিল। ওই মুহূর্তে আমার অবস্থা এমন ছিল যে হুজুর নাকি দোয়া পড়ছিল এবং 5 জন মিলে নাকি আমাকে ধরে কিছু একটা খাইয়ে দিয়েছিল। আমি সুস্থ হয়ে গেছিলাম এবং 7 দিনের মধ্যে আমি ভাবছিলাম যে এখনই সব কিচ্ছা কাহিনী খতম। কিন্তু 2 মাস 19 দিন পর শুনি সেই হুজুরটা কিছুদিন আগে মারা গেছেন। নিজেকে আর কিভাবে আমি বুঝাবো বা সান্ত্বনা দিব? এই ছোট্ট বয়সে বেঁচে থাকাটা একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল। মিথ্যে বলবো না, কোনো কিছু লুকাবো না, নিজেকে মেরে ফেলার জন্য কয়েকবার চেষ্টা করেছিলাম ওই অল্প বয়সেই। আমি তখনকার কষ্ট, ডিপ্রেশনটা লুকাতে পারছিলাম না। আমার বোঝানো সম্ভব না সেটা সবার সামনে। আমি শেষ হইনি এখনো পর্যন্ত জীবনটা পুরো নষ্ট করার ঘটনা আমি শেয়ার করতে পারছি না, কারণ আমি বুঝতে পেরেছিলাম আমার সামনে এই বিপদগুলো চলতেই থাকবে, আরও বড় বড় বিপদ আসতে থাকবে। আমার ঘটনা আমার রিলেটিভ কয়েকজন জানতো, সবাই জানতো না, পাড়ার কিছু মানুষ জানতো। তারা ভয়ে আমার সামনে আসতে পারতো না, ওসব কথা মনে করতে পারতো না। 6 বছর পর আমি এই জিনিসগুলো শেয়ার করছি। আমি কাউকেই কোনোদিন বলিনি আমার ঘটনাটা, আজ হয়তো ভৌতিকতার কাছে শেয়ার করলাম। 4 বছরে আমি আর পরে মাদ্রাসায় ভর্তি হইনি। আমার খুব ইচ্ছে ছিল হাফেজ হবার, কিন্তু আমার আর সেই সৌভাগ্য হয়নি। যাকে পড়াশোনা কন্টিনিউ করতে যেয়ে জেএসসি পরীক্ষা দেওয়ার পর ছুটি কাটাচ্ছিলাম। আব্বু বাসায় ছিল না, কোনো একটা কাজে বাইরে ছিল। আমি আর আমার আম্মু বাড়িতেই একটা কাজ করছিলাম। হঠাৎ করে আম্মু মাথাটা ঘুরে পড়ে যায় আমার সামনেই। আমি তাকে ধরে গিয়ে তারপর ডাক্তার নিয়ে আসি। ডাক্তার এসে বলে যে শরীরটা দুর্বল, এর জন্য হয়তো মাথাটা ঘুরিয়ে পড়ে গেছে, ওষুধ দিয়ে যাচ্ছি, আপনারা ঠিক মতো খাইয়েন। তো আম্মু তখন ঠিকই ছিল, কিন্তু প্রবলেমটা হয় তারপর থেকে। হঠাৎ করে যেটা আমরা খুব ভালো করে লক্ষ্য করি যে আম্মু কিছু বলতে গেলেই খুব হাসতো, এমনকি একা একা আসতো, একা একা হাসাহাসি করতো। আমার মনের মধ্যে সন্দেহ ঢুকে যায়, না কোনো একটা প্রবলেম তো আছে। আমি আব্বুকে জানাই, বললাম যে আব্বুকে ফোন দিয়ে বলে যে আব্বু তুমি বাসায় আসো, আম্মুর কিছু একটা হয়েছে যে ও একা একা হাসছে। আমার ছোট বোন ছিল, আমার বোনও অনেক ভয় পেয়ে যেত আম্মুর রাতের বেলা এবং দিনের বেলার এইসব আচরণ দেখে। আমার ছোট বোনকে আমার সামনেই বলেছিল যে একবার যে তুই আমার মেয়ে না, আমার দিকে তাকিয়ে বলেছিল এটা আমার ছেলে না। তো আমরা তখন বাড়িতে একা, মানে আমার বোন আর আমি। তো আব্বুকে আমি সব কিছু ফোনে জানাই।
তো আব্বু রাতেই পরে মানে আমার কাছ থেকে সব শুনে, যেহেতু বাড়ির বাইরে ছিল, রাতেই চলে আসে। যেদিন থেকে আব্বু আসছে সেদিন থেকে আম্মুর কান্নাকাটি শুরু করলো অযথা, এবং অযথা কাঁদে কোনো কারণ ছাড়াই। আস্তে আস্তে আম্মু পাগলের মতো হয়ে গেল। সব কিছু চোখের সামনেই ঘটছিল আমাদের। অনেক ডক্টর দেখালাম, মাথার অনেক টেস্ট করানো হলো, বাট কোনো রোগ ধরা যায়নি। ডক্টর বলছিল যে ওনার কোনো রোগ নেই, সব কিছুই নর্মাল আসছে, আপনারা বাসায় নিয়ে যান। আমরা বাসায় নিয়ে আসি, কবিরাজ দেখাই, বাট কখনোই কেউ ধরতে পারেনি তার কোনো রোগ আছে কি না, বা আদৌ কোনো রোগের উপর তার রোগের কারণে তার এসব ইফেক্ট পড়ছে কি না। একদিন ফুপুর বাড়িতে গেছি আমরা সবাই, রানীনগর এলাকায়। তো বিকালবেলা হঠাৎ করে আম্মু মাথা ঘুরে পড়ে যায়, আর খিচুনি উঠে আমার আম্মার। ওই যে মা যে জ্ঞান হারালো, এরপর থেকে মায়ের জ্ঞান আর ফিরে পায়নি। বিশ্বাস করা যায় যে আমার সামনে সব জিনিসগুলো ঘটলো। ছোটোবেলা থেকে আমি দেখছি আমার আম্মু সারাটা দিন সারাটা রাত চোখের উপরের দিকে তাকিয়ে থাকতো, কখনো চোখ বন্ধ করতো না। চোখ বন্ধ করা তো দূরের কথা, একবার চোখের পলকটাও ফেলতে দেখিনি। এরকম কবিরাজ নিয়ে আসছিলাম, আসি, দেখে, আবার চলে যায়। বাংলাদেশ, ইন্ডিয়া, যেখানে দেখিয়েছি সেখানে একই কথা বলে, কোনো লাভ হলো না। এদিকে ডক্টরও চিকিৎসা চলছিল, খাওয়া দাওয়া পানি কিচ্ছু ছিল না। তার শুধু এক স্যালাইনের উপরেই যতদিন পর্যন্ত ছিল আর কি। একটা সন্তানের কাছে আপনারা বলেন এসব জিনিস কি সহ্য করা যায়? যা আমার কাছ থেকে এসছে তা আমার মার কাছে চলে গেছে। আমি শিওর একটা মানুষের ভিতর এত বড় কলিজা নেই যে পরিবারের মধ্যে এসব জিনিস নিজের থেকে দেখবে। কথাটা খারাপ লাগলেও আসলে সত্য। আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার মধ্যে তখন কি হয়েছিল বা কি হচ্ছে। তবে একটা কথা মন থেকে বলি, আল্লাহ জানে, এবং যা করে তা বান্দার ভালোর জন্য করে। আমার মাকে এমআরআই করাই, মানে পুরো শরীরটা চেক আপ করাই, কিন্তু আমার মায়ের কোনো রোগ আমরা ধরতেই পারছিলাম না। ডিসেম্বর মাসের 4 তারিখ রাত 8:30 আমার হাতের ওপর আমার মা জীবন ত্যাগ করে। সেই জিনিসগুলো বলার জন্য অনেক সাহসের দরকার হয়। আসলে অনেক কিছু গুছিয়ে বলা সম্ভব না। নিজের সাথে ঘটা ঘটনা ঘটতে ঘটতে কখন নিজের পরিবার তথা মায়ের সাথে ঘটে গেল আসলে গুছিয়ে বলা সম্ভব না, কারণ হয়তো কাঁদছি। আমার মা, আমার বাবা আরেকটি বিয়ে করে, আমি আর আমার বোন অনেকটা একাই জীবন পার করেছি, এবং এখনও পর্যন্ত আসলে সৎ মার কাছেই বড় হয়েছি। এখন বয়স 21 বছর, ভুলে গেছি আসলে ভয় কী জিনিস। এখন আর ভয় লাগে না। তবে কেউ হয়তো সামনে পেছনে আসে, কারো উপস্থিতি টের পাই, চিৎকার করে বলে উঠি, ক্ষতি চাস সামনে আয়, ক্ষতি করে চলে যা, মেরে ফেলি তোকে, আমাকে মেরে ফেল, মরার আর ভয় লাগে না। কেমন একটা অসাধারণ ব্যক্তিত্ব ক্রিয়েট হয়ে গেছে নিজের ভেতর। 21 বছর বয়সে কতগুলো জিনিস একসাথে দেখা লাগলো। আমি চাই না আমার শত্রুরও এরকম জিনিস, আমার শত্রু পক্ষের কেউ এরকম জিনিস দেখুক। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ শিহাব ভাই আপনার ঘটনার জন্য। এবং আমি চাই আসলে জিনিসটা বলতে সহজ, জিনিসটা ভাবতে ততটা সহজ না। যারা শুনেছেন তারা হয়তো বুঝেছেন তার ঘটনাটা। তিনি অনেক কষ্ট করে লিখেছেন, তার হাতের লেখা পড়াটা অনেক কষ্টসাধ্য ছিল। আমি জানি না আপনাদেরকে আমি গুছিয়ে বলতে পেরেছি কিনা। শিহাব সাহেব নিজেও হয়তো শুনছেন। যদি তিনি শুনে থাকেন আমি তাকে রিকোয়েস্ট করবো আমাদের গ্রুপে কথা বলবার জন্য। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলবো যে আমি বলেছিলাম না কয়েকদিন আগে আমি জামাতে গিয়েছিলাম। এটা আমার জামাতে যাওয়ার পর দ্বিতীয় ঘটনা, যেটা আমি প্রথমবার ওই যে ইজতেমা যখন হলো, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমি রাস্তা দিয়ে প্রতিমধ্যে আসার সময় আমি গাড়িতে একা ছিলাম, রাস্তা ছিল অন্ধকার, কিছু জিনিস দেখেছি। আসলে সেটার সাথে সাথে এটার কোনো যোগসাজশ নেই, কিন্তু এবার আমাদের জামাত হয় যেহেতু ক্রিসমাসের ছুটি ছিল, আমরা চলে যাই প্রায় 15 জনের পুরো একটা বিশাল বড় জামাত আমাদের এখান থেকে প্রায় 22 মাইল দূরে একটা মসজিদে পড়ে। আমি এই মসজিদে এই মিলে 3 বার গেলাম জামাতে। তো আমরা প্রায় 15 জনের মতো গেছি। তো গত সোমবার আমি ব্যাক করি আমার বাসায়, রবিবার রাতের বেলার ঘটনা।
আমার এই প্রথম জীবনের প্রথম, আপনারা যারা জামাতে যান, তবলিগ জামাত করেন, জামাতে যান, তারা জানেন যে বয়ান হয়, ভোরবেলা ফজরের ওয়াক্তের বয়ান হয়। তো আমার ভাগ্যে আসলে সোমবার সকালের বয়ান ছিল, ফজরের পরের বয়ান। আমি একটা সত্য কথা বলবো যে নিজে আমি অনেক লেকচার দিয়েছি, ক্লাসে অনেক লেকচার দিয়েছি, 7-8 বছর লেকচার দিয়েছি। ওই 30-40 জনের সামনে লেকচার দেওয়া তারা অতটা কঠিন না, ততটা কঠিন আল্লাহর ব্যাপারে কথা বলা, আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলা। তো আমি খুব টেনশনে ছিলাম। তো আমরা রাত, এখানে তো সন্ধ্যা হয়ে যায়, এশার নামাজ হয়তো 7টার দিকে, মসজিদে 7:15 এশার জামাত ছিল। এশার জামাত শেষ করে আমরা সবাই মিলে মাসওয়ারা হয়ে আমরা একটা ছোট তালিমও ছিল খাওয়া দাওয়া শেষ করার পর। ওই মসজিদটা ছিল অনেকটা বাচ্চা ফ্রেন্ডলি হচ্ছে এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে তারা টার্গেট করে মসজিদে নিয়ে আসার জন্য। এই টার্গেটেড বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য তারা পার্টি করে। প্রতি রবিবার এখানে পিৎজা পার্টি হয়, বাচ্চারা আসে, মজা করে, খেলাধুলা করে। তো মসজিদের একটা পার্টে, একটা পোর্শনে টেবিল টেনিস বোর্ড ছিল। টেবিল টেনিস বোর্ডে আমি নিজেও ওই দিন রাতের বেলা আমি ওই প্র্যাকটিস করবো বিধায় 2জনকে আটকে রেখেছিলাম। তো আমি 2জনের সাথে টেবিল টেনিস খেলেছি ওই দিন রাতের বেলা 11:30 পর্যন্ত। টেবিল টেনিস খেলার পরে আমাদের এখানে একজন ভাই ছিলেন, তো তাকে আমি বলি যে ভাই আসেন, আপনার সামনে আমি একটু প্র্যাকটিস করবো, আসলে টু বি অনেস্ট আমি একটু প্র্যাকটিস করবো। তো তিনি সহ আরেকজন বলেন যে ঠিক আছে আপনি প্র্যাকটিস করেন, আমরা শুনি। তো আমরা মসজিদের ওই টেবিল টেনিস শেষ করে ওই রুমটা বন্ধ করে লাইট অফ করে আমরা মসজিদের ভেতরে যেখানে জামাত হয় সে জায়গায় বসে প্র্যাকটিস করছিলাম। তো প্র্যাকটিস করার একটা পর্যায়ে রাত তখন 1:45 বাজে, হঠাৎ করেই আমাদের ঠিক উপরের ফ্লোরটা, যেটা মসজিদ, এখানের মসজিদে থাকার কোনো নিয়ম নাই, উপরের ফ্লোরটার মধ্যে দৌড়ানোর শব্দ শুরু হলো। মনে হচ্ছে কেউ এক পাশ থেকে আরেক পাশে দৌড়াচ্ছে। তো এইটা কনফার্ম করার জন্য আমরা মসজিদের ভিতর থেকে, যেখানে কিচেন, এখানকার মসজিদে কিন্তু আবার রান্নাঘর আছে, তো কিচেনের পেছন দিয়ে একটা সিঁড়ি আছে, স্টিলের সিঁড়ি যেটা উপরে যায়, লোহার সিঁড়ি। সেই লোহার সিঁড়ি বরাবর উপরে তাকালাম যে যিনি মসজিদে মাঝে মাঝে আসে এই রুমটার ভেতরে, সেই ওই রুমটার সাথে বয়লারের মেশিন আছে, কন্ট্রোলার আছে, তো ওখানে কেউ আসছে কি না। তো আমি উকি মেরে দেখলাম যে কেউ নাই। তো আমার সাথে যিনি আরেকজন ভাই ছিলেন তিনিও দেখলেন যে গেট বন্ধ। তাহলে উপরে যিনি দৌড়াচ্ছেন তিনি আমাদের মধ্যে থেকে কেউ। অলরেডি রবিবার রাতে 4জন লোক আমাদের ব্রিস্টল ব্যাক করে। তা আমরা টোটাল 7-8জন মানুষ ছিলাম আর কি। তো উপরে যে দেখলাম যে সবাই ঘুমাচ্ছে। আমি যে রুমে ঘুমাচ্ছিলাম সেখানে 6জন ঘুমাচ্ছিল, সবাই ঘুম, পাশের রুম সহ। একটাই ছেলে ছিল, তার স্কিনে সমস্যা বিধায় সে উপরের মসজিদের ওই জায়গাটায় ঘুমাচ্ছিল, কিন্তু সে 9:30 দিকেই ঘুমিয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে। তার মানে উপরে যদি কেউ দৌড়াদৌড়ি করে তাহলে আমাদের মতো থেকে ছাড়া বাইরের কেউ দৌড়াদৌড়ি করবে না। ওই দৌড়াদৌড়ির শব্দ পাওয়ার পরেই মসজিদের ভেতরে এন্ট্রান্সে ঢোকার সাথে সাথেই ওযুখানায় ঢুকতেই বড় একটা স্ক্রিন আছে। সেই স্ক্রিনে ভালো করে আমি লক্ষ্য করে দেখলাম কোনো দৌড়াদৌড়ির ছাপ নেই, সব ঘুম, কিন্তু উপর থেকে দৌড়াদৌড়ির শব্দটা আসছে। 2টা রুমের ক্যামেরাই প্রপারলি দেখা যাচ্ছিল সবাই ঘুমিয়ে আছে, কেউ নাই, কেউ হাঁটছে না, কিন্তু তখনও উপর থেকে দৌড়াদৌড়ির শব্দ পাচ্ছি, ধুমধুম ধুমধুম করে কেউ দৌড়াচ্ছে। সেটা কন্টিনিউয়াস শব্দ ছিল। তো আমরা যেই রুমটায় টেবিল টেনিস খেলেছিলাম পাশের রুমে বসেই আমি প্র্যাকটিস করছিলাম। আমরা শব্দ শুনছিলাম আর আমি ডিস্ট্র্যাক্টেড হচ্ছিলাম, বারবার কনসেন্ট্রেট করছিলাম যে ফজরের বয়ানটা আমি কীভাবে দিব সেটা প্র্যাকটিসের উপরে, কিন্তু আমি পারছিলাম না। এবার শব্দ আসা শুরু করলো টিটি রুম থেকে। টেবিল টেনিস রুমে, যে রুমটায় টেবিল টেনিস বোর্ড ছিল সেই জায়গায় কেউ টেবিল টেনিস খেলছে, যেটা আমাদের দরজা বরাবর। ওই জায়গায় কেউ নাই। রাত্রে 1:45 দিকে ওখানে কোনো বাচ্চা ঢোকার কথা না, আমরা না খেলে কোনো বাচ্চা খেলবে না ওখানে। তো ওই জায়গায় ওইখানে টেবিল টেনিসের শব্দ, টিটির বল ফলার, টিটির টেবিল টেনিস যে বল, ছোট বলটা, পিং পং বলটা যে বারবার টেবিলের উপর পড়ছে, সেই শব্দটা পরিষ্কার। এবং আমি ছোট্ট করে বলতে চাই, সেই রুমে আমি যখন টেবিল টেনিস খেলেছি, একটা কাপড়ের জিনিস, কয়েকটা জিনিসের উপর একটা স্তূপ, ওখানে একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। স্তূপ বলতে মনে হচ্ছে যে কোনো একটা জিনিস ঢেকে রেখেছে কাপড় দিয়ে। তো ওই জায়গায় বল যাওয়ার কারণে কাপড়টা আমার হাত দিয়ে সরার আমি দেখি ওই জায়গায় 3টা কফিন, এটা খালি কফিন, ওখানে কেউ নাই। তো আমি বেশ চিন্তায় পড়েছিলাম যে এই জায়গায় কফিন আমি দেখলামই না, 3 দিনের মসজিদে আছি, কফিনটা একবারও চোখের নজরে পড়লো না, পুরোটা একটা কাপড় দিয়ে ঢাকা। তো আমি সাহস করে ওই জায়গায় ওই রুমের দরজাটা খুলে দেখি কেউ নাই। তো আমি আবার বলি যে কেউ তো নাই,
তিনজনই শব্দ পাচ্ছি আমরা। হঠাৎ করে হিটারগুলো চালু হয়ে গেল, প্রত্যেকটা হিটার চালু হয়ে গেল। হিটারগুলো চালু হয়ে গেল। ওই রুমে 4টা হিটার ছিল, ওই মসজিদের ওই যে রুমটা আমরা প্র্যাকটিস করছি ওই জায়গায় 4টা হিটার ছিল। ওই জায়গায় জামাত হয়, যে 4টা হিটার অটোমেটিক চালু হয়ে গেল এবং হিটারটা চালু হলে এখানে কটকট কটকট শব্দ হয়, সেই শব্দ শুরু হয়ে গেল। উপরে যেয়ে দেখলাম যে বয়লার রুমটা ছিল সেখানে যে কন্ট্রোলার আছে সেখানে সবগুলা সুইচ অন। আমাদের মধ্যে থেকে যারা ছিল তারা নাক ডেকে ঘুমাচ্ছে, কেউ ওই সুইচ ছাড়ার কথা না। তাহলে এই সুইচ ছাড়লো কে? জানি না এটা কোনো জিনি কর্মকাণ্ড কিনা, এটা কোনো মানুষের কর্মকাণ্ড না, কারণ ওই মুহূর্তে ওই মসজিদের বাইরে শাটার বন্ধ ছিল, বাইরের থেকে কেউ ঢোকেনি এবং পেছন থেকে কেউ প্রবেশ করেনি, কারণ পেছন থেকে প্রবেশ করার গেট বরাবর বসেই আমরা মসজিদের ভেতর প্র্যাকটিস করছিলাম। সুতরাং কেউ আসলেও আসলে বুকটা ছেদ করে ওঠে জিনিসটা চিন্তা করলে। ওই মুহূর্তে আমি খুব বেশ ভয়ই পেয়েছিলাম। যাই হোক, আপনাদের সবাইকে এই জিনিসটা শেয়ার করলাম। যদি আর কখনো ঘটনা ঘটে অবশ্যই শেয়ার করব। এইটা আমার সাথে ঘটা সামনাসামনি দ্বিতীয় ঘটনা, যা আমি দেখেছি চোখে সেটা বলেছি, আর যেটা অনুভব করলাম সেটা আমি বললাম। এই কয়েকদিনের মধ্যে 2টা ঘটনা ঘটলো। যদি এর পরেও কোনো ঘটনা ঘটে আমি জানাবো আপনাদেরকে অবশ্যই, কারণ এই ধরনের কর্মকাণ্ড মসজিদে হয় খুব হরহামেশাই। এবং এই মসজিদটাতে আরও কিছু ঘটনা আগে ঘটেছিল, যেটা আমি আপনাদেরকে কিছুটা হিন্ট দিয়েছিলাম এখানের ওই মসজিদ রিলেটেড। এবং এই মসজিদে এইটা এর আগে কখনো কেউ শোনেনি। আমার সাথে যিনি আর 2জন সাথী ছিল তারা শুনলো পরিষ্কারভাবে। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন লিখন ওয়াহিদ। উনি বর্তমানে ঢাকায় থাকলেও ওনার বাড়ি রংপুরের পীরগঞ্জের একটি গ্রামে। আর এই ঘটনাটি মূলত সংগ্রহ করেছেন ওনার বন্ধু আরিফের কাছ থেকে। এই আরিফের গ্রামের বাড়ি নোয়াখালীর রায়পুর থানার একটি গ্রামে। মূলত ঘটনাটি ঘটেছিল এই আরিফের দাদার সাথে। ওনার দাদার নাম হানিফ সর্দার। ঘটনা যখন ঘটে তখন সময়টা ছিল 1960 থেকে 65 সালের মধ্যবর্তী কোনো একটা সময়। দাদা কিন্তু তখনও বিয়ে করেননি। দাদার বয়স তখন হবে 20 থেকে 22 বছর। তো একদিন দাদার বাবা দাদাকে বলে যে কিছু জমি পরিচর্যা করতে হবে এবং জমিতে গিয়ে আইল বাঁধতে হবে। তখন সময়টা ছিল ধান লাগানোর কিছুদিন আগে। তো বাবার কাছ থেকে এই কথা শুনে দাদা তার মাকে বলে জমির দিকে রওনা দিয়েছেন। তো জমিটা ছিল দাদার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। জমিতে যাওয়ার রাস্তা ছিল মাটির রাস্তা। জমিটা যেখানে ছিল সেখান থেকে আশেপাশে কিন্তু কোনো ঘরবাড়ি ছিল না। তিনি যখন জমিতে গিয়েছেন তখন ছিল ভর দুপুর। তিনি হাঁটছেন মাটির রাস্তা দিয়ে। তিনি যখন যান তখন দেখতে পান আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, কারণ তখন দুপুরবেলা হওয়ার কারণে সবাই বাড়ি এসেছে খাওয়ার জন্য। তিনি তো নিশ্চিন্ত মনে হাঁটতে থাকেন। তিনি যেখান দিয়ে যান সেখানে যাওয়ার পথে একটা বড় তাল গাছ পড়ে। তো মাঠে যারা কাজ করেন তারা যখন ক্লান্ত হন তখন সবাই এই তাল গাছটার নিচে গিয়ে নাকি বিশ্রাম নিত। কিন্তু ওই দিন দাদা সেখানে কাউকে দেখতে পেল না। দেখতে না পাওয়ার পেছনে কারণ ওইটাই যে দুপুরবেলা হয়তো বা সবাই বাড়িতে খেতে গিয়েছে, কিন্তু অনেকে কিন্তু খাবার মাঠে নিয়ে আসেন, কিন্তু তারপরেও তখন কাউকে দেখা যাচ্ছিল না। ওই তাল গাছটা থেকে কিছুটা দূরে ওই দাদাদের জমি। তো উনি জমিতে গিয়ে জমি পরিচর্যার কাজ শুরু করেন। তো অনেকক্ষণ কাজ করার পর উনি মনে করলেন যে একটু বিশ্রাম নেই। তারপর উনি জমি থেকে উঠে ওই তাল গাছের নিচে গিয়েছেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। তাল গাছটা ছিল রাস্তার পাশেই। তো তাল গাছের চারদিকটা ছিল রাস্তা থেকে একটু উঁচু। তো উনি তাল গাছের পাশে বসে বিশ্রাম নিচ্ছেন। তো একটু পর ওনার খুব ঘুম পায়। তো উনি চিন্তা করলেন যে একটু ঘুমিয়ে নিই, আর কাজ তো খুব একটা বেশি বাকি নাই, অনেক কাজটা করেও ফেলেছি। ঘুম থেকে উঠে বাকি কাজ করে বাড়িতে চলে যাব। তো দাদা সেই তাল গাছের নিচে শুয়ে পড়লেন। কখন যে উনি ঘুমিয়ে গেছেন এটা উনি নিজেও বলতে পারেন না। এইদিকে বাড়িতে দাদার মা দেখলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, কিন্তু তার ছেলে বাড়িতে ফিরছে না। তখন দাদার মা দাদার বাবাকে বলল, দেখো তো ছেলেটা এখনো বাড়ি ফিরছে না কেন? তখন তার বাবা বলল যে হয়তো বা কাজ শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে, রাত হলে চলে আসবে। কিন্তু দাদার মায়ের মনটা যেন কেমন কেমন করছিল। মায়ের মন তো কোনো বিপদ আপদ হলে মা কিন্তু কিছুটা হলেও আন্দাজ করতে পারে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়।
কিন্তু দাদা তো বাড়িতে আসে না। রাত নাকি তখনকার সময় প্রায় 10টা বাজে। পরিবারের সবাই ভাবলো যে না তো, এই ছেলে তো কখনো এত রাত্রে বাড়ি ফেরে না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার অভ্যাসও নাই, আর অন্য কোথাও সে যায়ও না সচরাচর, তাহলে এত রাত হয়ে গেল, সে কোথায় গেল? তখন দাদার বাবা দাদার বন্ধুদের যারা ছিল আর কি, দাদার বন্ধু যারা ছিল, যাদের বাড়ি আশেপাশে ছিল, তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া শুরু করলো। কিন্তু কেউ বলতে পারলো না যে দাদা, মানে হানিফ সর্দার দাদা কোথায় গেছেন। বন্ধুরা যাদের কাছে প্রশ্ন করা হয়েছে তারা সবাই বললো আজকে নাকি হানিফ সর্দারের সাথে তাদের কারো দেখাই হয় নাই। তখন দাদার বাবা বুঝতে পারলেন নিশ্চয়ই অন্যরকম কিছু ঘটছে দাদার সাথে। দিনের এক মুহূর্ত দেরি না করে বাড়িতে চলে আসেন এবং বাড়ির আরো কিছু সদস্য এবং গ্রামের কিছু মানুষ নিয়ে তারা যান সেই জমির দিকে। ওই সময় তো এরকম টর্চ লাইটের প্রচলন এতটা ছিল না। ওনারা যে যার মতো আলো নিয়েছেন, কেউ মশাল জ্বালিয়েছেন, কেউ হারিকেন জাতীয় কিছু নিয়েছেন, এইরকম নিয়ে ওনারা ওই জমির দিকে যাওয়া শুরু করেছেন এবং ওই জমিতে যাওয়ার পর কাউকে দেখতে পান নাই। এরপর ওইখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে এই হানিফ সর্দার দাদাকে খুঁজতে থাকেন সবাই। সবাই তো আশেপাশে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। সব জায়গায় খোঁজা হলো আশেপাশে, কিন্তু হানিফ সর্দার দাদাকে কোথাও পাওয়া গেল না। সবাই একটা সময় বাড়িতে চলেও গেল, কিন্তু দাদার বাবা, উনি কিভাবে যাবেন আর কি বলবেন দাদার মাকে যে তোমার সন্তানকে খুঁজে পেলাম না? এটা কি কোনো মাকে কোনো বাবা গিয়ে বলতে পারে? উনি তো খুব চিন্তায় পড়ে যান, কি বলবো আমার স্ত্রীকে। উনিও ওনার মতো করে একা একা খুঁজতে থাকেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছেন ওই আশেপাশে, কিন্তু দাদাকে পাওয়া গেল না। বাধ্য হয়ে দাদাকে না পেয়ে একটা সময় উনি বাড়িতে চলেও যান। বাড়িতে যাওয়ার পর উনি যখন এই খবর দেন যে খুঁজে পাওয়া যায়নি, তখন তো এই খবর শুনে দাদার মা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেন। এবং এরকম কান্নাকাটি করাটাই স্বাভাবিক। সন্তানের কি বিপদ হয়েছে উনি জানেন না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো শত্রুর হাতে পড়ল না তো, শত্রু কোনো ক্ষতি করলো না তো, প্যারানর্মাল কোনো কিছুর বিষয় ওনাদের ওই সময় মাথায় আসেনি। মূলত কেউ ক্ষতি করতে পারে এই চিন্তাটাই মাথায় এসেছিল এবং এই চিন্তা থেকেই মূলত সবাই খুব শোকাগ্রস্ত হয়ে গেল। তো ওই রাতটা কিন্তু সবাই অনেকটা না ঘুমিয়ে কাটিয়ে দেয়। ফজরের আজান দিলে নামাজ পড়ে গ্রামের অন্যান্য সবাইকে নিয়ে দাদার বাবা, তারপরে অন্যান্য যারা আছে গ্রামের ছোট ছোট বাচ্চারাও তাদেরকে খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে কোথাও যখন পাওয়া যাচ্ছিল না, তখন সবাই নিরাশ হয়ে যে যার বাড়িতে চলে গেল। দাদার বাবা হতাশ হয়ে বাড়িতে চলে আসলেন। দাদার বাবা বাড়িতে এসে পরিবারের সদস্যদেরকে বললেন যে কোনো একটা কবিরাজের কাছে যেতে হবে, কোনো একটা স্বাভাবিক বিষয় আমার কাছে মনে হচ্ছে না, এটা কোনো একটা প্যারানর্মাল বিষয় বা অস্বাভাবিক বিষয় হতে পারে। তো সবাই প্রস্তুতি নিল যে আজ বিকেলেই পাশের গ্রামের এক কবিরাজের বাড়িতে যাবে। প্রস্তুতি চলছিল, কিন্তু হঠাৎ করে এক আশ্চর্যজনক খবর আসলো। ওই গ্রামেরই একজন লোক সম্পর্কে এই হানিফ সর্দার দাদার দুঃসম্পর্কে চাচা হন। তো উনি এই দুপুরের পরে ওই যে তাল গাছটা, যে তাল গাছের কথা বললাম, ওই তাল গাছের পাশ দিয়ে নাকি তার জমিতে যাচ্ছিলেন। হঠাৎ করে তাল গাছের কাছে উনি যখন এসেছেন, তখন আস্তে আস্তে শুনতে পান যে কেউ যদি ঘুমের মাঝে নাক ডাকে, সেরকম নাক ডাকার আওয়াজ হচ্ছে। তো উনি একটু থেমে যান, মনে করেন যে এইখানে তো অনেকেই শুয়ে ঘুমায়, গামছাটা বিছিয়ে এখানে ঘুমিয়ে পড়ে বা কোনো একটা কাপড় বিছিয়ে ঘুমিয়ে পড়ে, তাই হয়তো এরকম নাক ডাকার আওয়াজ শুনছে। তো উনি ওই আওয়াজটা শুনে এই গাছের গোড়ার দিকে তাকান, যদিও বা মাটি থেকে একটু উঁচু ছিল, উনি চারদিকে কাউকে দেখতে পান না, কিন্তু উনি ওই নাক ডাকার আওয়াজটা কিন্তু শুনছেন। উনি চিন্তা করলেন কেউ ঘুমাচ্ছে হয়তো বা, যেহেতু মাটি থেকে একটু উঁচু ছিল, কিন্তু একটু উঁচু থাকলেও কোনো একজন স্বাভাবিক উচ্চতার মানুষ কিন্তু অনায়াসে ওই তাল গাছের গোড়ায় কে আছে না আছে এটা কিন্তু দেখতে পারেন, কিন্তু উনি কাউকে দেখতে পারলেন পেলেন না। উনি কি করেছেন, একটু উঁচুর দিকে গিয়েছেন, তাল গাছের গোড়ার দিকে গিয়েছেন, যে কি ব্যাপার, নাক ডাকার আওয়াজ আসছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, ঘটনাটা কি? উনি কি করেছেন, তাল গাছের উপরের দিকে তাকিয়েছেন।
উপরের দিকে তাকিয়ে উনি দেখেন যে উপরে মনে হচ্ছে কে জানি শুয়ে আছে, আর ওখান থেকেই মূলত নাক ডাকার আওয়াজটা আসছে। উনি তো ভর দুপুরবেলা এইরকম একটা জিনিস দেখে মারাত্মক ভয় পান। ভয় পেয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে সবাইকে বলেন যে এই শোন শোন, দুপুরবেলা এই দেখ, আমি একটা ভূত দেখেছি তাল গাছের উপরে, কোনো একটা ভয়ঙ্কর কিছু একটা তাল গাছের উপরে শুয়ে ঘুমাচ্ছে। তো দুপুরবেলা এই জিনিস দেখেছেন, অন্য লোকরা এটা বিশ্বাসই করতে চায় না। তো বাড়ির অন্য সদস্য বা আশেপাশের লোকজন যখন শুনেছেন, তারা ওনার সাথে এসেছেন যে চলো তো কি দেখলা, আমরাও দেখে আসি। সবাই ওখানে গিয়েছেন। ওখানে গিয়ে সবাই কিন্তু একই দৃশ্যটাই দেখেছেন যে কি ব্যাপার, আসলে তো মানে নাক ডাকার আওয়াজ আসছে কিন্তু উপরে কেউ একজন শুয়ে আছে। সবাই অনেক ভালো করে খেয়াল করার চেষ্টা করেন এবং এরপরে অনেকেই বুঝতে পারেন উপরে যে শুয়ে আছে এটা ভূত প্রেত কেউ না, আর এটা হচ্ছে হানিফ সর্দার, যে গতকালকে হারিয়ে গিয়েছিল। এরপর তো দ্রুত হানিফ সর্দার দাদার বাবাকে খবর দেওয়া হয়, পরিবারের সদস্যরা সেখানে আসেন। তো নিচ থেকে সবাই বুঝতে পারেন যে এটা হানিফ সর্দার। তো তাল গাছের যে বড় বড় পাতা আছে, এই পাতার যে ডাল আছে, ডালের কিন্তু দুপাশে তাল গাছের যে ডাল থাকে করাতের মতো কিন্তু ধারালো অংশ থাকে। তো ওই তাল গাছের ওই চিকন একটা ডালের উপর এই হানিফ সর্দার শুয়ে আছে, পিঠ দিয়ে শুয়ে আছে। কিন্তু উনি যদি কোনো মতে একটু মানে এপাশ ওপাশ করেন তাহলে কিন্তু পড়ে যাবে নিচে, একদম নিচে পড়ে যাবে। উনি একদম দিব্যি ঘুমাচ্ছেন কিন্তু কোনো নড়াচড়া করছেন না। নিচ থেকে কিন্তু অনেকক্ষণ ধরে ডাকা হয় কিন্তু ওনার আর ঘুম ভাঙে না। তখন গ্রামের একজন শক্ত সমর্থ মানুষ, যিনি ওই গাছের উপর থেকে মানুষ নিচে নামিয়ে আনতে পারবেন এরকম শক্তি আছে বা এরকম কৌশল তার জানা আছে, এমন একজন মানুষ উনি তাল গাছে ওঠেন। তাল গাছে ওঠার পর উনি যখন এই হানিফ সর্দার দাদার গায়ে হাত দিয়েছেন তখন মূলত ওনার শরীরটা একটু নড়াচড়া করে ওঠে। তো যাই হোক, এখানে একটা কথা, দাদা কিন্তু কোনোভাবে গাছে চড়তে পারতেন না, তাল গাছে ওঠার তো প্রশ্নই আসে না। ওই লোকটা ওই অচেতন অবস্থাতেই হানিফ সর্দার দাদাকে অনেক কষ্টে পিঠের সাথে বেঁধে অনেক কষ্ট করে অনেক ঝুঁকি নিয়ে নামিয়ে এনেছিলেন। তখনও কিন্তু উনি ঘুমাচ্ছিলেন। তারপর মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। ইমাম সাহেব এসে কিছু ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দেন এবং উনি বলে যান যে জ্ঞান ফিরলে পানি পড়াটা খাওয়াতে। দাদার জ্ঞান ফেরে সন্ধ্যার পরে। তারপর তাকে গোসল করানো হয়, পানি পড়ানো খাওয়া হয়। একটু সুস্থ হলে তাকে জিজ্ঞেস করা হয় যে তাল গাছের উপর সে কিভাবে গেল। সে তো পুরোই অবাক, তাল গাছ, আমি তাল গাছের উপরে কিভাবে গেলাম? আমি তো তাল গাছের নিচে ঘুমাইছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম, এখন ঘুম থেকে উঠে দেখি আমি বাসায়। আমাকে তোমরা বাড়িতে নিয়ে আসলা কিভাবে? আমি বাড়িতে আসলাম কিভাবে? মূলত দাদা ওখানে কিভাবে উঠেছেন এই বিষয়টা কোনোভাবেই বলতে পারেননি। পরবর্তীতে একজন ভালো হুজুরের সাথে যখন কথা বলা হয় তখন হুজুর বলেন যে এই হানিফ সর্দার যখন তাল গাছের নিচে ঘুমাচ্ছিল, ওই তাল গাছে খুব শক্তিশালী একটা জিন ছিল। ওই জিনটা খুব ক্ষিপ্ত হয় ওই সময়ে ঘুমানোর কারণে, কারণ ওই সময়ে সে যখন নাক ডাকে ঘুমাচ্ছিল তখন জিনের অসুবিধা হচ্ছিল। জিনটা প্রথমে তাল গাছের উপরে নেয়নি, প্রথমে সম্পূর্ণ অজানা একটা জায়গায়, ভয়ঙ্কর একটা জায়গায় রেখে দিয়েছিল। পরবর্তীতে তাকে যখন অনেক খোঁজাখুঁজি হচ্ছিল তখন ওই জিনটার মনে মায়া হয়েছিল, সে আবার ওই তাল গাছের উপরেই রেখে যায়, সে আর নিচে রেখে যায় নাই। আর তারপরের ব্যাপারটা এটা তো সকলে জানে যে কি হয়েছে। তো ওই ইমাম সাহেব নর্মালি জিনের কোনো চিকিৎসা করতেন না, এমনি ঝাড়ফুঁক করতেন। তো উনি এই বিষয়ের তথ্য নিয়ে যতটুকু পারেন উনি জানিয়েছিলেন। তো মূলত ওই যে দাদার যিনি দুঃসম্পর্কের চাচা, উনি মূলত কোনো একটা ভূত বা প্রেত বা পিশাচ হতে পারে এইটা দেখে ভয় পেয়েছেন, তাল গাছের উপরে এইভাবে কেউ শুয়ে থাকে নাকি। তো উনি তখনও জানতেন না যে হানিফ সর্দার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে উনি জানেন, উনি তো দুঃসম্পর্কে বেশ মানে অন্য সাইডের আর কি, তার বাড়ি অন্য গ্রামের, কিন্তু ওই জমি যেটা ওই তাল গাছের কাছে ওই দিক দিয়ে তাকেও আসতে হয়। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে একা একা হুটহাট করে এমন কোনো নির্জন স্থানে গিয়ে ঘুমিয়ে পড়া উচিত নয়। আশেপাশে কোনো মানুষ থাকা উচিত। আর বিশেষ করে এই যে বড় বড় তেঁতুল গাছ, বট গাছ, তাল গাছ,
তারপর শেওড়া গাছ, এই সমস্ত গাছের নিচে ভর দুপুরবেলা বা সন্ধ্যাবেলা বসা বা ঘুমানো উচিত নয়। কয়েকজন থাকলে সেটা সমস্যা হওয়ার কথা নয়, তবে একা একা কোনোভাবেই আমরা যেন এই কাজটা না করি। লিসেনার্স, এই ঘটনা থেকে এটাই আমরা যেন শিক্ষা নেই। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আমি শাহ। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন আক্তার মিয়া। তিনি বগুড়া থেকে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন। আক্তার মিয়ার জীবনে এই ঘটনাটির প্রভাব অনেক, কারণ তিনি নিজেই এই ঘটনার ভুক্তভোগী। এই ঘটনাটির সময়কাল 2004 সাল। আমরা সরাসরি আক্তার মিয়ার ঘটনাতে চলে যাই। এটা সে সময়কার ঘটনা যখন আক্তার মিয়া সবেমাত্র ক্লাস 10-এ উঠেছেন এবং হঠাৎ করেই তার মনে হতে থাকে যে তিনি খুব বড় হয়ে গেছেন এবং ক্লাস 10-এ ওঠা ব্যাপারটা তার সেলিব্রেট করা উচিত। তাই তিনি তার আরো 2 বন্ধুকে নিয়ে একটা বনভোজনের প্ল্যান করছিলেন। তারা ঠিক করেন তারা কোনো এক শুক্রবার এই বনভোজন বা পিকনিকটা করবেন। কথা মতো বৃহস্পতিবার দিন ক্লাস শেষ হওয়ার পর তারা 3 বন্ধু মিলে সারা এরিয়া অর্থাৎ সারা এলাকা তারা চষে বেড়ান এবং তারা শেষ পর্যন্ত একটা জায়গা তারা খুঁজে পান। এই জায়গাটিও ছিল মোটামুটি জঙ্গলে ঘেরা, শুধু মাঝখানের একটু জায়গা ছিল যেটা ছিল পরিষ্কার। কোনো একটা অজানা কারণে সেই জায়গাটিতে অর্থাৎ সেই পরিষ্কার যে জায়গাটা ছিল অর্থাৎ যে জায়গাটিতে কোনো গাছপালা ছিল না, এত ঘন গাছপালার মধ্যে এরকমের খালি জায়গাটা একটু অস্বাভাবিক। এবং অস্বাভাবিক বলি হয়তো এই 3 বন্ধুর কাছে জায়গাটিকে খুব ভালো লেগে যায় এবং তাদের মনে হয় এর থেকে ভালো জায়গা পিকনিকের জন্য হতে পারে না। তারা ঠিক করে পরদিন শুক্রবার তারা এখানেই তাদের পিকনিকের আয়োজনটা করবে। তারা যেহেতু 3 জন, তাই 3 জন তাদের নিজেদের বাড়ি থেকেই বনভোজনের জন্য যেসব সামগ্রীর দরকার সেসব সামগ্রী তারা নিয়ে আসতে পারবেন। অল্প অল্প করে 3 জন শেয়ারে এই বনভোজনটা শেষ করবেন। সেই কথা মতো পরদিন শুক্রবার সকালবেলা থেকেই 3 বন্ধু লেগে যায় তাদের এই পিকনিকের বিভিন্ন জোগাড় যন্ত্রে। সবকিছু নিয়ে আসা হয়। তারা চিন্তা করে তারা খিচুড়ি রান্না করে খাবে এবং সাথে ছিল মুরগি। রান্নাটা তারা নিজেরাই করবে। সবকিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই তারা বুঝতে পারে তারা যে পরিমাণ পানি এনেছিল সেই পানিতে হবে না, আরো পানি নিয়ে আসতে হবে। তখন ঠিক হয় যে আক্তার ভাই পানি নিয়ে আসবেন এবং তার অপর যে 2 বন্ধু তারা রান্না বান্নার কাজ শুরু করবেন। আক্তার ভাই একটা বালতি নিয়ে সেই পানি আনার উদ্দেশ্যে রওনা দেন। এটা বলে রাখা ভালো, যে জায়গা থেকে পানি আনতে হবে সেই জায়গা থেকে পানি আনতে আসতে এবং যেতে এবং আসতে 10 মিনিটের মতো লাগে। আক্তার ভাই রওনা দিয়ে দেন। তিনি সেখানে পৌঁছান। সেখানে পৌঁছাবার পর তিনি পানি ভর্তি করেন তার বালতিতে এবং ঠিক সেই মুহূর্তে তার পরিচিত একজনের সাথে দেখা হয়ে যায় এবং তিনি তার সাথে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করেন। গল্প শেষ করে তিনি যখন সেই পানি ভর্তি বালতি নিয়ে তাদের সেই বনভোজনের জায়গার উদ্দেশ্যে আসছিলেন এবং তিনি যখন সেই জায়গার খুব কাছাকাছি, তখন তিনি দূর থেকে দেখতে পান সেখানে তার 2 বন্ধু ছাড়াও আরেকজন উপস্থিত এবং সেও রান্না বান্নার কাজে হেল্প করছে। আক্তার ভাই একটু অবাক হয়ে যান যে তৃতীয় ব্যক্তিটি কে, কারণ এই বনভোজন তো আমরা শুধু 3 জন করব, এটা তিনি চিন্তা করছিলেন। তিনি ধীরে ধীরে সামনে এগোচ্ছিলেন এবং তিনি সেই তৃতীয় ব্যক্তিটির প্রতি নজর রাখছিলেন বা বোঝার চেষ্টা করছিলেন যে সে কে। আক্তার ভাই যখন মোটামুটি কাছে চলে এসেছেন তখন তিনি অবাক হয়ে লক্ষ্য করেন তৃতীয় ব্যক্তিটি তার দিকে পিঠ করে বসা, অর্থাৎ তিনি সেই তৃতীয় ব্যক্তির পিঠের জায়গাটা দেখতে পাচ্ছেন। এবং সব থেকে আশ্চর্যের বিষয় যেটা, সেই তৃতীয় ব্যক্তির শরীরে যে কাপড় সেটা হুবহু তার মতো। তিনি এই দৃশ্যটা দেখার পর ভ্যাবাচাকা খেয়ে যান এবং অনেকটা আনমনেই সে সেই জায়গাটার উদ্দেশ্যে হাঁটতে থাকে। যখন তিনি সেই 3 জনের মোটামুটি কাছে চলে আসেন তখন তাদের মধ্যে থেকে তার এক বন্ধু হঠাৎ করেই পেছনে তাকায় এবং আক্তার ভাইকে দেখতে পায় পানি নিয়ে আসছে। এটা দেখার পর সেই বন্ধুটি সাথে সাথে তার পাশে বসে থাকা আরেকজনের দিকে তাকায়।
তখন সেই আক্তার ভাইয়ের আরেক বন্ধু এবং সেই তৃতীয় ব্যক্তি একসাথে আক্তার ভাইয়ের দিকে তাকায় এবং আক্তার ভাই অবাক হয়ে লক্ষ্য করেন সেখানে যে তৃতীয় ব্যক্তিটি আছে সেটা সে নিজেই। আক্তার ভাই হঠাৎ লক্ষ্য করেন তার সেই দুই বন্ধু এবং তার মতো দেখতে আরেকজন তাকে দেখে ভয়ে দৌড় দিল। এই ঘটনাটা দেখার পর আক্তার ভাইয়ের আর কোনো কিছুই মনে নেই। আক্তার ভাইয়ের যখন ঘুম ভাঙে তখন তিনি নিজের বাড়িতে এবং তিনি দেখতে পান তার আশেপাশে তার পরিবারের সবাই দাঁড়ানো এবং তার সেই দুই বন্ধুও দাঁড়িয়ে আছে। তিনি জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি সেই দুই বন্ধুকে জিজ্ঞেস করেন যে ঘটনাটা কি। তখন সেই দুই বন্ধু বলে যে তুইও তো আমাদের সাথে ছিলি, তুইও তো জানিস ঘটনা কি। কিন্তু তখন আক্তার ভাই বলে যে না, তোরা বল ঘটনাটা কি হয়েছে সেখানে, আমি ব্যাপারটা এখনো বুঝতে পারিনি। তখন সে দুই বন্ধু যেটা বলে সেটা হচ্ছে আক্তার ভাই যখন পানি আনতে যায় সে খুব দ্রুতই পানি নিয়ে চলে আসে। ব্যাপারটা এখন অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু সে সময় ব্যাপারটা অতটা অস্বাভাবিক মনে হয়নি, তাই ব্যাপারটা নিয়ে তারা সেরকম চিন্তাও করেনি। এবং সেই বন্ধু তাদের সাথে এসে সে বনভোজনে বিভিন্ন সরঞ্জামাদি ঠিকঠাক করতে লেগে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে অর্থাৎ কিছু মুহূর্ত পর তার বন্ধুরা দেখে আক্তার ভাইয়ের মতো আরেকজন হাতে এক বালতি পানি নিয়ে তাদের খুব কাছাকাছি এসে দাঁড়িয়ে তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই দৃশ্যটা দেখার পর তারা তিনজন একসাথে দৌড় দিয়ে চলে আসে এবং রাস্তার মাঝখানে আক্তার ভাই অজ্ঞান হয়ে পড়েন। তখন আক্তার ভাইকে ধরে তারা এখানে নিয়ে আসে, অর্থাৎ তার বাড়িতে নিয়ে আসে। এই ঘটনা শোনার পর আক্তার ভাই আরো ভয় পেয়ে যান। তার কারণ হচ্ছে তার যে ভার্সনটা, অর্থাৎ তিনি যেভাবে ঘটনাটা দেখেছেন সেখানে তিনি তার বন্ধুদের সাথে দৌড় দেননি, বরঞ্চ তিনি সেই ব্যক্তি যিনি সবার শেষে বালতি হাতে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন। তার জানা মতে তাদের সাথে যে দৌড় দিয়েছে সেই ছিল তার মতো দেখতে কেউ, কিন্তু তার বন্ধুরা বলছে তাদের সাথে যে দৌড় দিয়েছিল সে এখন তাদের সামনে শুয়ে আছে বিছানায়। আক্তার ভাই কোনো কিছুই মেলাতে পারছিলেন না। শেষ পর্যন্ত সবাই মনে করে যে আক্তার ভাই ব্যাপারটাতে ভয় পেয়ে যাওয়ার কারণে সিচুয়েশন গুলিয়ে ফেলেছেন এবং আক্তার ভাই নিজেরও মনে হতে থাকে যে তিনি হয়তো ব্যাপারটা ভুল দেখেছেন বা ভুল বুঝছেন। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এই ঘটনার রেশ সবাই ভুলেও গিয়েছিল। এই ঘটনার প্রায় 2 মাস পর আরেকটি অস্বাভাবিক ঘটনা ঘটে আক্তার ভাইয়ের জীবনে। সেদিন রাতের বেলা হঠাৎ করেই বাসার সবাই শুনতে পায় তাদের বড় বোন, অর্থাৎ আক্তার ভাইয়ের বড় বোন কলপারে একটা চিৎকার করলো। সবাই যখন ছুটে সেখানে যায় তারা দেখতে পায় সেই কলপারে আক্তার ভাইয়ের বড় বোন অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং তিনি এমনভাবে মাটিতে পড়েছেন যাতে তার মাথা ফেটে, অর্থাৎ কপালের এক পাশ কেটে গিয়েছিল এবং প্রচুর রক্তপাত হয়। তাকে সেবা শুশ্রূষা করার পর এক পর্যায়ে তিনি যখন ধাতস্থ হন, অর্থাৎ তার যখন জ্ঞান ফিরে আসে, তখন তিনি সবাইকে বলেন যে তিনি কলপারে আক্তার ভাইকে দেখেছিলেন গোসল করতে এবং তার চোখের সামনেই আক্তার ভাই হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গেছেন। এটা শোনার পর সবাই একটু ভয় পেয়ে যায় এবং আক্তার ভাইকে যখন জিজ্ঞেস করা হয় সে কোথায় ছিল, তখন সে বলে যে সে তার নিজের ঘরেই ছিল এবং সে সময় আক্তার ভাইয়ের সাথে তার ছোট ভাইও সেই ঘরে উপস্থিত ছিল। তাই আক্তার ভাই যে মিথ্যা বলছেন না, এটা সত্যি। সবাই বুঝতে পারে হয়তো কোনো বদ কিছু নজর পড়েছে আক্তার ভাইয়ের বড় বোনের উপর, তাই তারা এক হুজুর নিয়ে আসেন। সেই হুজুর তার বড় বোনকে কিছু ঝাড়ফুঁক করে দেন। এরপর সবাই আস্তে আস্তে ব্যাপারটা গুরুত্ব কমিয়ে দেয়। কিন্তু আরেকদিন রাতের বেলা আক্তার ভাই আবার তার মতো দেখতে সেই লোকটাকে দেখতে পান। ঘটনাটা ঘটেছিল অনেকটা এরকম ভাবে। আক্তার ভাই সেদিন বাজারে বিভিন্ন কাজ সেরে যখন বাসার দিকে ফিরছেন, তাদের একটা দোকান ছিল। সেই দোকানে আক্তার ভাই বা ছোটবেলা থেকেই কাজ করতেন। তো সেখানে সেই দোকান শেষ করে যখন তিনি রাত 10টা কি 10:30টার দিকে ফিরছিলেন, তখন তিনি একাই ছিলেন, তার সাথে কেউ ছিল না। তার বাড়ির খুব কাছেই যখন তিনি চলে আসেন, অর্থাৎ তার বাড়ি থেকে আর হয়তো 10 মিনিট দূরত্বে তিনি আছেন,
সে সময় তিনি লক্ষ্য করেন তার যে পোষা কুকুরটা, অর্থাৎ তিনি যে কুকুরটাকে পুষতেন, সেই কুকুরটা তাকে প্রায় এই সময়টাতে ঠিক এই জায়গাটাতেই নিতে আসে। কিন্তু আজকে তার সেই পোষা কুকুরটাকে তিনি দেখতে পাচ্ছেন না। তিনি চিন্তা করেন হয়তো কুকুরটা অন্য কোথাও গেছে। তিনি হাঁটতে থাকেন। তিনি যখন হাঁটছেন, হাঁটতে হাঁটতে যখন তিনি বাড়ির মোটামুটি কাছে চলে আসছেন, তখন তিনি দেখেন তাদের উঠানের বাইরে একটা আম গাছ। সেই আম গাছের নিচে একজন কেউ বসা, যিনি এই গরমেও চাদর মুড়ি দিয়ে আছেন। তিনি যখন সেই লোকটার কাছাকাছি চলে যান, তিনি খুব দ্রুত সেই লোকটাকে ক্রস করতে যাচ্ছিলেন, কারণ তিনি এই দৃশ্য দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি যখন সেই লোকটাকে ক্রস করতে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই সেই লোকটা তাকে বলে ওঠে, আক্তার দাঁড়া। তিনি থমকে যান। তিনি দাঁড়াতে চাচ্ছিলেন না, কিন্তু তার মনে হলো অদৃশ্য কেউ তাকে সেখানে জমিয়ে ফেলেছে। তিনি সেখান থেকে এক চুল নড়তে পারলেন না। তিনি সেই হাঁটু মুড়ে বসে থাকা সেই লোকটার দিকে তাকান এবং তিনি দেখতে পান তিনি তার মুখোমুখি বসে আছেন। অর্থাৎ তিনি হুবহু তার নিজের মতো আরেকজনকে তার সামনে বসে থাকতে দেখছেন, যাকে তিনি দেখেছিলেন সেই দিন পিকনিকের সময়। কিন্তু আজকের পার্থক্যটা হচ্ছে, তার সামনে যে লোকটা বসে আছে সেই লোকটার দুটা চোখ সাদা, সেখানে কালোর কোনো অস্তিত্ব নেই। তিনি ব্যাপারটা দেখে আর নিতে পারেন না এবং তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। তারপরের লোকেরা যখন মোটামুটি রাত 12টা 12:30টার দিকে ঘর থেকে বের হন আক্তার মিয়ার খোঁজে, তখন তারা তাকে সেখানে খুঁজে পান এবং তাকে যখন যে অবস্থায় পাওয়া যায়, সে অবস্থাটা হচ্ছে তার মুখ দিয়ে ফেনা পড়ছিল এবং প্রাথমিকভাবে তাকে দেখে মনে হচ্ছিল তার শরীরে হয়তো কোনো হৃদস্পন্দন নেই। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে বলেন, তার সম্পর্কে বলেন সেটা হচ্ছে তিনি অজ্ঞান হয়ে গেছেন, কোনো কিছু দেখে হয়তো ভয় পেয়েছেন, শকে। ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর তিনি যা দেখেছেন তিনি তার বাবা মার কাছে শেয়ার করেন। তার বাবা মা বুঝতে পারেন হয়তো তাদের বাড়ির উপর কোনো খারাপ কিছুর নজর পড়েছে, তাই তারা সেই হুজুরকে আবার নিয়ে আসেন। সেই হুজুর যখন তাদের বাড়িতে প্রবেশ করেন, তখন তিনি বলেন যে এই ঘরটা তো আগে থেকে বেঁধে রাখা, এই ঘরে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এই ঘরের বাইরে। হুজুর তখন সেই ঘরটার বাইরের কিছু জায়গায় কিছু সূরা পরে কিছু ধুলো বা বালি চারদিকে ছিটিয়ে দেন এবং এটা করার পর তিনি বাড়ির মানুষদেরও কিছু আমল করার নির্দেশ দিয়ে যান, যাতে এই বাড়ির মানুষেরা যাতে এই আমলগুলো পরপর 5 দিন নিয়মিত করেন, যাতে আর কোনো ভুল না হয়। এই কথা বললে হুজুর চলে যান। কিন্তু সেদিন রাতের বেলা তাদের সাথে আবার একটা ভয়াবহ ঘটনা ঘটে যায়। আক্তার ভাই সেদিন রাতের বেলা তার রুমেই ঘুমাচ্ছিলেন, তার শরীর ভালো ছিল না। রাতের বেলা তার ফ্যামিলির সবাই যখন তাদের ডাইনিং টেবিলে খেতে বসেন, তখন সবাই লক্ষ্য করে আক্তার ভাইও এসেছেন খাওয়ার জন্য, তিনিও খেতে বসেছেন। আক্তার ভাইয়ের বাবা যখন আক্তার ভাইকে জিজ্ঞেস করেন তার শরীর কেমন, আক্তার ভাই কোনো উত্তর দেন না, তিনি চুপচাপ বসেছিলেন। সবাই মনে করে যে আক্তার ভাইয়ের হয়তো শরীর খারাপ, তাই হয়তো তিনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সবাই যখন খাওয়া শুরু করে তখন সবাই অবাক হয়ে লক্ষ্য করে আজকে যে আক্তার তাদের পাশে বসে আছে সে অস্বাভাবিক খাওয়া খাচ্ছে। মুহূর্তের মধ্যে তার সামনে রাখা পাতিলের সমস্ত ভাত সে খেয়ে ফেলে। এই জিনিসটা দেখার পর সবাই বুঝতে পারে আক্তার স্বাভাবিক না। তখন হঠাৎ করে আক্তার ভাই তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং তিনি ওয়াশরুমে চলে যান। সবাই যখন চিন্তিত হয়ে আক্তার ভাইয়ের রুমে যান যে আক্তার ভাইকে দেখার জন্য যে সে কি পরিমাণ অস্বাভাবিক অবস্থায় আছে, তখন তারা দেখতে পায় আক্তার ভাই ঘুমাচ্ছে। এত দ্রুত কেউ খাওয়া শেষ করে এসে বিছানায় পড়ে ঘুমাতে পারেন না, তাই তাকে যখন জাগানো হয় তখন আক্তার ভাই হকচকিয়ে ঘুম থেকে ওঠেন এবং সেখানে যারা উপস্থিত ছিল তারাও বুঝতে পারে যে আক্তার ভাই সবেমাত্র ঘুম থেকে উঠলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে ডাইনিং রুমে এরকম অস্বাভাবিক আচরণ করলো কেন, তখন আক্তার ভাই বলে যে তিনি তো ঘুমাচ্ছিলেন।
এবং সবাই বুঝতে পারে আসলেই সে ঘুমাচ্ছিল। এই ঘটনাটা ঘটার পর সবাই খুব ভয় পেয়ে যায়। তারা চিন্তা করে যে যেই জিনিসটা তাদের ক্ষতি করার চেষ্টা করছে এখন সে তাদের ঘরের ভেতর বিচরণ করছে। কে আসল আক্তার আর কে নকল এটাই তারা এখন বুঝতে পারছে না। তখন তারা বুঝতে পারে যে হুজুরকে দিয়ে তারা এই কাজ করিয়েছিল, সেই হুজুরকে দিয়ে আর কোনো কাজ হবে না। কারণ আগে সেই এন্টিটিটা ঘরের ভেতরে আসতে পারতো না, কিন্তু এখন সে অবাধে ঘরের ভেতর বিচরণ করছে। তখন সে অর্থাৎ তারা সবাই মিলে চিন্তা করে যে তারা ভালো কোনো হুজুর ডেকে নিয়ে আসবেন। এরপর আরো 4 থেকে 5 দিন চলে যায়, কোনো সমস্যা তাদের সাথে হয় না। এবং সেই 5 দিনের দিন আক্তার ভাইয়ের বাবা এক হুজুরের সন্ধান পান। সে হুজুরকে পাবনা থেকে নিয়ে আসা হয়। সে হুজুর যখন সেই বাসায় এসে পৌঁছান অর্থাৎ বাসায় ঢোকেন, তখনই সবাই বুঝতে পারছিল কোনো একটা অস্বাভাবিক বিষয় হুজুর টের পাচ্ছেন। কারণ ঘরের ভেতর ঢোকার পরই হুজুরের ভুরু সবসময় কুঁচকে ছিল, অর্থাৎ মনে হচ্ছিল তিনি কোনো কিছু বোঝার চেষ্টা করছেন। আক্তার ভাইকে যখন হুজুরের সামনে নিয়ে আসা হয় তখন আক্তার ভাইকে সেই হুজুর বেশ কিছু প্রশ্ন করেছিলেন। সব প্রশ্নগুলো আক্তার ভাইয়ের মনে নেই। তার যে কয়টা প্রশ্ন মনে আসছে তার মধ্যে হচ্ছে একটা, যে তারা কোন জায়গায় রান্না করছিল, আর দ্বিতীয়টা হচ্ছে কেউ তাকে ঘুমের মধ্যে ডাকে কিনা, আর তৃতীয়টা হচ্ছে যে সে কোনো কবরস্থান বা শ্মশানের পাশ দিয়ে ইদানিংকাল আসা যাওয়া করেছে কিনা। এই 3টা প্রশ্নই আক্তার ভাইয়ের এখন মনে আছে। সে হুজুর তাকে বেশ কিছুক্ষণ ধরে প্রশ্ন করছিলেন। এরপর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর হুজুর আক্তার ভাইকে 2 রাকাত নফল নামাজ পড়তে বলেন এবং তিনি তার নিজের একটা আসরে বসেন বা নিজের একটা ধ্যানে বসেন। তিনি জায়নামাজে বসে ধ্যান করছিলেন। টানা 2 ঘন্টা পর সে হুজুর তার ধ্যান ভঙ্গ করে উঠে বসেন এবং আক্তার ভাইয়ের বাবাকে বলেন যে আগামীকাল আমি ফজরের নামাজের পর আপনাদের বাসায় আসব, তখন কিছু কাজ করতে হবে এবং আক্তারের সাথে আক্তারের যে 2 বন্ধু আছে তাদেরকেও সাথে রাখতে হবে, কারণ তাদের উপরও যে কোনো সময় খারাপ কিছু আসর করতে পারে বা খারাপ কিছুর প্রভাব তাদের উপর পরিলক্ষিত হতে পারে। এই কথা বলে হুজুর সেদিন চলে যান। আক্তার ভাইয়ের বাবা আক্তার ভাইয়ের সেই 2 বন্ধুর গার্জিয়ানদের সাথে কথা বলেন এবং সমস্ত বিষয়টাই খুলে বলেন। এবং এই কথা শোনার পর সেই 2 বন্ধুর বাবা মাও রাজি হন তাদের 2 সন্তানকে এখানে পাঠাতে। পরদিন ফজর নামাজের পর সেই হুজুর আসেন। আসার পর তিনি আক্তার ভাই এবং তার সেই 2 বন্ধুকে নিয়ে সেই জায়গায় যান এবং তিনি কথা আরো বলেন যে তাদের পেছনে যাতে কেউ না আসে। হুজুর যখন আক্তার ভাই এবং তার 2 বন্ধুকে নিয়ে সেই জায়গাটায় উপস্থিত হন তখন তিনি তাদের 3 জনকে সেই বৃত্তাকার খালি জায়গাটার 3 কোণায় দাঁড় করান এবং তিনি সেখানে বসে কিছু রিচুয়াল করতে থাকেন। এবং রিচুয়াল করার এক পর্যায়ে আক্তার ভাইরা লক্ষ্য করেন যে আকাশ হঠাৎ করেই কালো হয়ে এসেছে। মনে হচ্ছে যে কিছুক্ষণ পর প্রকাণ্ড ঝড় বয়ে যাবে। আক্তার ভাই লক্ষ্য করেন হুজুর এখনো সেই বৃত্তাকার জায়গায়, তার নির্দেশ করা জায়গায় তিনি বসে আছেন এবং সেখানে বসে তিনি এক মনে সূরা পড়ছেন এবং তাদের অবস্থা এমন হচ্ছিল এবং তারা যা দেখছিল সেটা হচ্ছে প্রচন্ড ঝড়ে সেই গাছগুলো মনে হচ্ছে বেঁকে যাচ্ছে। তারা চিৎকার করে হুজুরকে ডাকতে থাকে কিন্তু হুজুর তার চোখ খুলছেন না এবং তাদের কাছে হঠাৎ মনে হলো যে হুজুর একটা হাত দিয়ে তাদের শান্ত থাকতে বলছেন, কিন্তু তারা শান্ত থাকতে পারছিল না। অবস্থা এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে সে 3 বন্ধু ঠিক করে তারা এখন দৌড়ে গিয়ে সে হুজুরকে তার ধ্যান থেকে উঠাবেন, অর্থাৎ হুজুরকে থামিয়ে এই জায়গা থেকে নিয়ে যাবেন। তারা যখন সে 3 জায়গা থেকে নড়ে ওঠে অর্থাৎ হুজুরের দিকে যখন তারা যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ মনে হলো কেউ একজন হুজুরকে প্রচন্ড জোরে ধাক্কা দিয়েছে এবং হুজুর সেই ধাক্কায় মোটামুটি 10 হাত উড়ে গিয়ে পড়েন এবং একটা গাছের সাথে ধাক্কা খান। সবাই দৌড় দিয়ে হুজুরের কাছে আসেন এবং হুজুর
তখন ব্যথায় কাতরাচ্ছিলেন। তিনি অজ্ঞান হননি, তিনি শুধু ব্যথা পেয়েছিলেন। হুজুরকে তখন তারা ধরে কোনোভাবে সেই জায়গা থেকে দূরে সরে আসে। তারা যখন সেই জায়গা থেকে দূরে সরে আসলো, তখন হঠাৎ তারা দেখতে পেল চারপাশের পরিবেশ একেবারেই শান্ত হয়ে গেছে। তখন তারা হুজুরকে নিয়ে একটু সামনে এগোবার পর সবাই দেখতে পায় তাদের পরিবারের লোকজন দাঁড়িয়ে আছেন। তারা দ্রুত এসে হুজুরকে ধরেন, হুজুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হুজুরের পিঠে কিছু জায়গায় চামড়া উঠে গিয়েছিল এবং তিনি হয়তো তার মেরুদণ্ডেও কিছুটা ব্যথা পেয়েছিলেন। হুজুর ট্রিটমেন্ট শেষ করার পর সবাইকে বলেন যে সেই জায়গায় কি হবে সেটা আসলে আমি ওদের বলতে ভুলে গেছি, যেটা আমারই ভুল ছিল। যদি তাদের আগে বলে রাখতাম তারা হয়তো শান্ত থাকতে পারতো বা ব্যাপারটা সম্পর্কে জানতে পারত। তাই আমি আবার সেই জায়গাটায় যাব, কারণ যে ঘটনাটা আক্তারের সাথে ঘটছে বা আক্তারের ফ্যামিলির সাথে ঘটছে এবং যেটা তার সেই দুই বন্ধুকেও এফেক্ট করতে পারে, সেটা এই জায়গায় থাকতো। এটা খুব খারাপ একটা জিন এবং এই জিনের বসতি হচ্ছে এই জায়গাটাতে। এবং এই জিন শুধু একা না, তার সাথে তার পরিবারের আরো অনেক লোকজন আছে এবং তারা অনেক বছর যাবত এই জায়গাটাতে বসবাস করে। পুরো বনের এই যে জায়গাটা খালি, এই খালি জায়গাটা এই জিনেরাই তৈরি করে রাখে এবং এই জায়গায় কোনো দিন কোনো সময় কোনো গাছপালা জন্মায় না। সেই জায়গাটাতে তারা তিন বন্ধু যখন পিকনিক করতে গেল, তখন সেই জিনেরা তাদের শান্তি ভঙ্গ হওয়ার কারণে তাদের উপর আক্রমণ করা শুরু করে এবং তারা তাদের ভঙ্গিতে আসলে মানুষদের ভয় দেখানো শুরু করে। তারা প্রথমে বেছে নিয়েছিল আক্তারকে এবং এখনো তারা আক্তারের পিছে আছে এবং তারা যে কোনো মুহূর্তে আক্তারকে মেরে ফেলতে পারে। এবং হুজুর এটাও বলেন যে আক্তারের পর তার যে দুই বন্ধু আছে তাদের উপরও এই জিনটা এফেক্ট করতে পারে বা এই জিনের পরিবারের সদস্যরা এফেক্ট করতে পারে। এই কথা শোনার পর সবাই ভয় পেয়ে যান এবং হুজুরকে জিজ্ঞেস করেন যে এর থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে কিনা বা হুজুর কোনো ব্যবস্থা করে দিতে পারবেন কিনা। তখন হুজুর বলেন যে আমার আর সেখানে একা যাওয়ার সাহস নেই, আমার সাথে আমার এক ছাত্রকে আমি নিয়ে যেতে চাই। সেও খুব আলেম ব্যক্তি এবং সে হুজুর তার সেই ছাত্র সম্পর্কে খুবই উচ্চ ধারণা পোষণ করলেন। তখন আক্তার ভাইয়ের বাবা সেই হুজুরের ছাত্রকেও নিয়ে আসেন, যিনি সে সময় ঢাকা ছিলেন। ঢাকা থেকে তাকে বগুড়া নিয়ে আসা হয়। এরপর একদিন বৃহস্পতিবার রাতে সেই হুজুর এবং হুজুরের ছাত্র সিদ্ধান্ত নেন তারা সেই জায়গায় যাবেন। তারা চিন্তা করেন রাত 12টার পরে তারা সেই জায়গায় যাবেন এবং সেখানে তারা তাদের সেই আক্তার এবং তার দুই ফ্রেন্ডকেও তারা সাথে করে নিয়ে যাবেন এবং এবার নিরাপত্তার জন্য তারা আরো কিছু লোকজনকেও নিয়ে যাবেন যারা সেখানে সে সময় উপস্থিত থাকবে। তারা যখন সেই জায়গায় যায় তখন মোটামুটি চারপাশ একেবারেই নিশ্চুপ, শুনশান এবং রাতের বেলা বনের ভেতর এক ধরনের জড়তা কাজ করে, এক ধরনের আতঙ্ক কাজ করে। মনে হয় যে কেউ হয়তো তাদের দেখছে। যারা সে সময় সেই বনের ভেতর দিয়ে সেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল তাদের সবারই মনে হচ্ছিল যে তাদের আশেপাশে প্রচুর অস্তিত্ব তারা টের পাচ্ছে, যারা এই ঘন বন জঙ্গলের আড়াল থেকে তাদের দিকে লক্ষ্য রাখছে। এই ব্যাপারটা আক্তার ভাই খুব ভালো টের পাচ্ছিলেন এবং তিনি, অর্থাৎ তার মনে হচ্ছিল যে কেউ তাকে সেই জায়গায় যেতে মানা করছে। এবং তিনি যখন প্রথমবার এই শব্দটা শোনেন বা এই কথাটা শোনেন, তিনি যে কথাটা শোনেন অনেকটা এরকম, যাস না, যাস না। তিনি যখন তার পাশে দাঁড়িয়ে থাকা তার অপর বন্ধুকে জিজ্ঞেস করেন, সে বলে যে সে কোনো কথা শুনছে না। তখন আক্তার ভাই বুঝতে পারেন এটা হয়তো তার মনের কোনো কল্পনা বা কেউ তার মাথার ভেতর কথা বলছে। তিনি আসলে কোনো কিছুই মেলাতে পারছিলেন না। এক পর্যায়ে সবাই সেই জায়গাটায় গিয়ে উপস্থিত হয়, সেই খোলা বৃত্তাকার জায়গাটাতে, এবং কিছু হারিকেন নিয়ে আসা হয় সেই জায়গাটাকে কিছুটা আলোকিত করে রাখার জন্য। আর সবার হাতে টর্চ লাইট ছিলই। হুজুর এবং হুজুরের ছাত্র সেই বৃত্তাকার জায়গার একটা নির্দিষ্ট জায়গায় তারা দুজন বসেন এবং তারা দুইটা জায়নামাজ বিছিয়ে বসেছিলেন এবং তারা কোরআন শরীফ পাঠ করা শুরু করেন। কোরআন শরীফ পাঠ করা মাঝে মাঝে তারা কিছু রিচুয়াল করছিলেন।
এভাবে প্রায় 1 ঘন্টা চলে যায়। সবাই রুদ্ধশ্বাসে পুরো ব্যাপারটা দেখছিলেন। হঠাৎ করেই সবাই লক্ষ্য করে যে সে হুজুর তার ছাত্রের কানে কানে কিছু একটা বললেন এবং তাকে প্রস্তুত হতে বললেন। সবাই অবাক হয়ে দেখলো সেই ছাত্র তার কোরআন শরীফটা বন্ধ করে চোখ বন্ধ করে বসে থাকলো কিছুক্ষণ। এরপর হঠাৎ করেই সে হুজুর খুব জোরে জোরে কিছু সূরা তেলাওয়াত করা শুরু করেন। সূরা তেলাওয়াত করার এক পর্যায়ে সেই দিনের মতো অবস্থা শুরু হয়, অর্থাৎ চারপাশ দিয়ে প্রচন্ড বাতাস বইতে থাকে। সবাই তথস্থ হয়ে দাঁড়িয়ে থাকে সেই জায়গাটায়। আক্তার ভাই প্রচন্ড ভয় পাচ্ছিলেন। হঠাৎ করেই চারপাশের পরিবেশ একেবারেই ঠান্ডা হয়ে যায় এবং সবাই বুঝতে পারে হঠাৎ একটা গরম বাতাস যেন সবাইকে স্পর্শ করে দিয়ে চলে গেল এবং হুজুরের সেই ছাত্র হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সবাই যখন সে হুজুরকে ধরার জন্য এগিয়ে যাচ্ছিলেন, তখন সে হুজুর অর্থাৎ হুজুরের ছাত্রকে ধরার জন্য এগিয়ে যাচ্ছিলেন, তখন সে হুজুর সবাইকে ইশারা করে যে যার জায়গায় থাকতে বলেন। হুজুর কিছু সূরা পড়ে সেই তার ছাত্রের কপালে আঙুল দিয়ে কিছু একটা আঁকিবুকি করলেন এবং কিছুক্ষণ পর তার সেই ছাত্র উঠে বসলো। তখন হুজুর সেই ছাত্রের উদ্দেশ্যে জিজ্ঞেস করে যে আপনারা কারা? তখন সেই ছাত্রের গলা থেকে আরবিতে এই প্রশ্নের উত্তর আসছিল এবং হুজুর জিজ্ঞেস করছিলেন বাংলাতেই, কিন্তু সেই ছাত্র উত্তর দিচ্ছিল আরবিকে। এক পর্যায়ে সেই হুজুর আক্তার ভাইকে তার কাছে এগিয়ে আসতে বলেন ইশারায়। আক্তার ভাই ভয়ে ভয়ে সে হুজুরের কাছে যান এবং হুজুর তখন আক্তার ভাইকে বলেন যে তার ছাত্রের জায়নামাজের নিচে হাত দিতে। আক্তার ভাই ভয়ে ভয়ে তার ছাত্রের অর্থাৎ হুজুরের ছাত্রের জায়নামাজের নিচে যখন হাত দেন, তখন তিনি সেখানে কিছু বালু খুঁজে পান। হুজুর বলেন যে সেই বালুগুলো তার কাছে নিয়ে আসতে। এরপর তিনি আক্তার ভাইকে তার জায়গায় চলে যেতে বলেন। এরপর হুজুর তার নিজের মতো কিছুক্ষণ সূরা তেলাওয়াত করেন, কিছু আমল করেন। এরপর তার পাশে বসে থাকা সেই তার ছাত্র হঠাৎ করেই যেন সম্বিত ফিরে পায় এবং তিনি দাঁড়িয়ে হুজুরের সাথে কোলাকুলি করেন। তখন হুজুর সবাইকে আশ্বস্ত করেন যে সবকিছু ঠিক হয়ে গেছে। এরপর তারা সবাই সেই জায়গাটা থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদেরকে যখন অর্থাৎ হুজুরদের যখন আশেপাশের সবাই জিজ্ঞেস করছিল যে কি হয়েছে বা কিভাবে কি হলো, তখন হুজুর বলেন সব কথা বাড়িতে গিয়ে হবে। এরপর বাড়িতে পৌঁছাবার পর তারা যখন হুজুরকে জিজ্ঞেস করেন হুজুরের সাথে সে জিনের কি কথা হলো, তখন হুজুর সবকিছুই তাদের খুলে বলেন এবং একথা বলেন যে সেখানে তারা যে পিকনিক করতে গিয়েছে এই ব্যাপারটা আসলে সেই জিনের পরিবার যারা সেখানে ছিল তারা এই ব্যাপারটা ভালোভাবে নেয়নি। তারা মনে করেছে তাদের এই কাজকর্মের কারণে তাদের শান্তি বিনষ্ট হচ্ছে, তাই তারা তাদের একটা উচিত শিক্ষা দিতে চাচ্ছিল। এবং যারা এখানে আছে তারা খুবই বয়স্ক জিন এবং তারা এখানে অনেক বছর যাবতই আছে এবং তারা চায় না এখানে কোনো মানুষ তাদের বিরক্ত করুক। তাই হুজুরেরা যখন তাকে বোঝাতে সক্ষম হন যে এই ছেলেরা না বুঝে তাদের সেই জায়গায় গিয়েছে এবং তারা যে কাজটা করেছে সেই জন্য তারা আসলে লজ্জিত এবং তারা তাদের সাথে যোগাযোগ করতে পারছিল না বলেই হুজুরকে নিয়ে এসেছেন এবং হুজুর তাদের হয়ে তাদের কাছে ক্ষমা চাচ্ছেন। এরপর সেই জিনেরা বলে যে তাদের কোনো কিছু লাগবে না, অর্থাৎ হুজুর যখন তাদের বিনিময় অফার করেন, অর্থাৎ কোনো কিছুর বিনিময় যাতে তারা তাদের কোনো ক্ষতি না করে, তখন সেই জিনের সর্দারেরা বলেন বা জিনের সেই পরিবারের সদস্যরা বলেন যে তাদের কোনো কিছু লাগবে না, কিন্তু তারা এতটুকু নিশ্চিত হতে চায় যে আর কোনো সময় এরা এখানে এসে তাদের ডিস্টার্ব করবে না। তখন হুজুর যখন এই ঘটনায় তাদের আশ্বস্ত করেন যে এই ঘটনাটা আর দ্বিতীয়বার ঘটবে না, তখন তারা বিনা শর্তেই তাদের উপর অর্থাৎ আক্তার ভাই এবং তার দুই ফ্রেন্ডের উপর তাদের যে নজরটা ছিল সেটা ফিরিয়ে নিতে রাজি হয়। অর্থাৎ তারা হুজুরের কাছে ওয়াদা করে যে তারা যদি আমাদের এখানে এসে কোনো সমস্যা সৃষ্টি না করে সেক্ষেত্রে তারা আর কোনোদিন তাদেরকে কোনো ক্ষতি করবে না। এরপর সবাই হুজুরকে বলেন যে হুজুর আপনাদের জন্যই আসলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি। তখন হুজুর বলেন
যে আসলে আমাদের যে ছেলেমেয়েরা যাদের আছে তাদের আসলে সব বিষয় আসলে আমাদের শিক্ষিত করে তুলতে হবে। কারণ আজকে যে সমস্যাটা এসে পড়েছে তার কারণ হচ্ছে তাকে এই বিষয়ে কেউ আগে থেকে জানায়নি, বা এই বিষয়টা নিয়ে ফ্যামিলির ভেতর কোনো ধরনের আলাপ আলোচনা হয় না। তাই সব জায়গায় যে সব সময় যেতে হয় না, এই বিষয়গুলো আসলে আমাদের ছেলেমেয়েদের বোঝানো উচিত, বা এই সম্পর্কে তাদেরকে জানিয়ে রাখা ভালো। তা না হলে এই ধরনের বিপদে যে কেউই পড়তে পারে। এই ঘটনার পর আর কোনো সমস্যা আক্তার ভাই বা তার দুই ফ্যামিলির সাথে হয়নি। কিন্তু এখনো যখন আক্তার ভাই তার সেই বাড়িতে যান, তখন তার মনে হয় যে তার সাথে কেউ থাকে, যাকে তিনি দেখতে পান না। ফিলিংসটা অনেকটা এরকম, তিনি যখন তার কর্মস্থলে থাকেন তখন তার কাছে কোনো কিছুই মনে হয় না, কিন্তু তিনি যখন তার বাড়িতে আসেন তখনই তার সেই ঘটনা মনে পড়ে এবং তার মনে হয় তার চারপাশে কেউ আছে। এবং এই ব্যাপারটা শুধু তার ক্ষেত্রেই হয়, তার সেই দুই বন্ধুর ক্ষেত্রে কিন্তু হয় না। এটাই ছিল আক্তার ভাইয়ের পাঠানো ঘটনা। আমি পেশায় একজন ফটোগ্রাফার। নির্জন প্রকৃতি, পুরনো ভাঙ্গাচোরা অট্টালিকা আর জনমানবিহীন প্রান্তরের ছবি তোলাই বা ক্যামেরাবন্দি করাই ছিল আমার মূল নেশা। এই তাগিদেই আজ থেকে প্রায় মাসখানেক আগে আমি নোয়াখালীর নিঝুম দ্বীপের দক্ষিণ প্রান্তের এক নিঃসঙ্গ ম্যানগ্রোভ বনের পাশে থাকা পরিত্যক্ত এক পুরনো কটেজে যাই। স্থানীয় জেলেরা বলতো পাকিস্তান আমলে এই প্রভাবশালী ফরেস্ট অফিসার ওই ম্যানগ্রোভ বনের ঠিক মুখে কাঠের কটেজটি বানিয়েছিলেন। কিন্তু 60-70-এর দশকে কোনো এক অমাবস্যার রাতে সাগরের এক অস্বাভাবিক জলোচ্ছ্বাসে কটেজটি ভেসে যায় এবং ভেতরে থাকা অফিসার ও তার পরিবার কটেজের ভেতরেই আটকা পড়ে মারা যান। তারপর থেকে নাকি নিঝুম দ্বীপের ওই সীমানায় অমাবস্যার রাতে কোনো জেলে মাছ ধরতে গেলে আর ফিরে আসে না। আমি দুপুর নাগাদ ট্রলার থেকে নেমে কটেজদার সামনে পৌঁছালাম। চারপাশে শ্বাসমূল আর কেওড়া গাছের জঙ্গল পুরো কটেজটাকে গ্রাস করে রেখেছিল। কাঠের দোতলা ঘরটার অনেক জায়গা পচে খসে পড়েছে, আর ভেতরে ঢুকতেই নোনা জল, পচা শ্যাওলা আর ভেজা কাঠের এক বিকট গন্ধ, যা আমার নাকে এসে ধাক্কা দিল। আমি দোতলার বেলকনিতে ট্রাইপড বসিয়ে সাগরের মোহনার ওপর সন্ধ্যার আবছা আলোর কিছু শট নেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে যখন প্রায় অন্ধকার ঘনীভূত হয়ে ঘোর অমাবস্যার রাত নেমে এলো, তখন বাতাসের তোড়ে তেওড়া গাছের পাতাগুলোর ঝুমঝুম শব্দ ছাড়া চারপাশটা এক নিথর নিস্তবতায় ডুবে গেল। রাত তখন আনুমানিক 1টার কাছাকাছি। হঠাৎ করেই কটেজের কাঠের মেঝেটা নিচ থেকে সা সা করে কাঁপতে শুরু করলো। বাতাসে ভেসে এলো জলোচ্ছ্বাসের তীব্র নোনা জলের তোড়, আর তার সাথে পচা লাশের এক অসহ্য ঝাঁঝালো গন্ধ। আমি ঘরের ভেতরের লাইটটা ফেলতেই চমকে উঠলাম। কাঠের ফাঁক গলে ঘরের ফ্লোরের নিচ থেকে উঠে আসছে ঘন থিকথকে কালচে সমুদ্রের জল। আর সবচেয়ে ভয়ার্ত ব্যাপার হলো, সেই নোনা জলের মধ্যে কিন্তু আমার বা বাইরের গাছের কোনো প্রতিফলনই দেখা যাচ্ছিল না। তখন ভয়ে আমি আমার ক্যামেরা ব্যাগ গুটিয়ে দরজার দিকে পা বাড়াবো। ঠিক তখনই কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসার ভারী থপ থপ শব্দ পেলাম। ঘরের আবছা আলোয় দেখলাম সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে একটা দীর্ঘ ফ্যাকাশে অবয়ব। ওটার পরনে পুরনো আমলের ইউনিফর্ম, কিন্তু গায়ের চামড়া নোনা জলে পচে ঝুলে পড়েছে।
মুখ বলতে কিচ্ছু নেই, কেবল দুটো খালি কোটর থেকে লাল ঠিক থকে জল টপ টপ করে মেঝের ওপর ঝরছে। ওটার এক হাতে ছিল এক জং ধরা মেটালের সিগন্যাল লণ্ঠন, যা থেকে অদ্ভুত এক রক্তাভ ভাব আলো বিচ্ছুরিত হচ্ছিল। আমি আতঙ্কে দরজায় কোনায় একদম আটকে গেলাম বা সেটে গেলাম, কিন্তু ওটা কোনো কথা না বলে এক লাফেই আমার দিকে ধেয়ে এলো। যখন ওটার বরফ শীতল শ্যাওলা মাখানো হাত দুটো সোজা এসে বিঁধে গেল আমার গলায়, তখনই ওটার নখগুলো লোহার মতো শক্ত ছিল, যা সরাসরি আমার চামড়া কেটে ভেতরের মাংসের ভেতর ঢুকেই পড়ছিল। ওটা আমাকে এক টানে তুলে এনে কাঠের বেলকনির ভাঙ্গা গেলের সাথে চেপে ধরল। তখন নিচে কটেজের চারপাশের সাগরের সেই অলৌকিক কালো পানি গর্জন করছে। ওটার চেরা বুকের ভেতর থেকে একটা সমুদ্রের তলদেশের গুমোট আর কুচকুচে পচা অন্ধকারের গন্ধ ভেসে এলো। ওটার গলার গভীর থেকে এক যান্ত্রিক ভেজা কণ্ঠস্বর কেঁপে কেঁপে বলে উঠল, বহু বছর ধইরা সমুদ্রের তলদেশে আমরা একা পইরা আছি রে। আজ এই নোনা পানির স্রোতে তোকেও আমাদের সাথে তুলিয়ে নিয়ে যাবো। এই কথাটা শেষ হতেই ওটা আমাকে বেলকনির উপর থেকে নিচে সাগরের সেই ফুটন্ত কালো জলের মধ্যে ছুঁড়ে ফেলার জন্য শূন্যে উপচে ধরল। আমি বুঝতে পারলাম আর এক সেকেন্ড দেরি হলে আমি ওই অলৌকিক নোনা জলের অতলে তলিয়ে যাব এবং কোনো দিন আর আমার লাশ কেউ উদ্ধার করবে না বা উদ্ধার হবে না। তখন আমি আমার শেষ শক্তি একত্র করে জ্যাকেটের পকেটে থাকা মেটালের মেকানিক্যাল পাওয়ার ব্যাংকটা বের করলাম এবং আমি কোনো কিছু না ভেবেই আমি সেই ভারী মেটাল অবজেক্টটা দিয়ে ওটার সেই হাত দুটোর কবজির ওপর সজোরে আঘাত করলাম। তখনই একটি কাঁচ ভাঙার মতো বিকট মরমর করে শব্দ হলো, আর সঙ্গে সঙ্গেই ওটার হাত দুটো আমার গলা থেকে আলগা হয়ে গেল। ওটার মুখ থেকে এক পৈশাচিক আর্তনাদ বের হয়ে এলো এবং পুরো দোতলার কাঠের ফ্লোরটা এক নিমিষে চুরমার হয়ে ভাঙতেও শুরু করলো। তখন আমি আর এক মুহূর্ত না ভেবে বেলকনি থেকে লাফ দিয়ে নিচের কাদার উপর পড়লাম এবং অন্ধের মতো বনের ভেতর দিয়ে দৌড়ানো শুরু করলাম। পেছন থেকে তখনও ভেসে আসছিল একটা ধসে পড়া কটেজ আর সাগরের গর্জনের শব্দ। যখন ভোরে ট্রলারের মাঝিরা আমাকে ম্যানগ্রোভ বনের মুখে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে, তখন তারা আমাকে পার্শ্ববর্তী একটা হসপিটালে নিয়ে যায়। আমার প্রায় একদিন পর জ্ঞান ফিরলে আমি খেয়াল করলাম আমার গলায় তখনও নোনা শ্যাওলা আর পচাটা নোনা শ্যাওলা আর 5টা আঙ্গুলের ক্ষতের ভেতরে গভীর পোড়া নাক বসে গিয়েছিল। পরদিন কোস্টগার্ডের সহায়তায় ট্রলারের লোকজন যখন সে কটেজের দিকে যায়, তারা দেখে যে পুরো কটেজটা স্বাভাবিকভাবেই সেখানে দাঁড়িয়ে আছে, কোনো সাগর বা কোনো পানির চিহ্নও নেই। তবে চমকে ওঠার মতো বিষয় ছিল দোতলার সেই বেলকনির কাঠ, সেখানে 2টা মানুষের তালোর চওড়া পোড়া দাগ এমনভাবে বসে গিয়েছিল যেন কেউ গরম লোহা দিয়ে সেগুলোকে পুড়িয়ে দিয়েছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।